যারা বিশ্বাস করতেন লড়াইয়ের বিনিময়ে লড়াই করে দেশ স্বাধীন করা যায়, চরকা কেটে বা ডান্ডি অভিযান করে নয়, অহিংস পরম ধর্মের মাধ্যমে দেশ স্বাধীন করা সম্ভব নয়। যারা বিশ্বাস করতেন তোমরা যদি আমাদের একটাকে মারো আমরা তার বিনিময়ে 10টাকে মারব, সেই মন্ত্রে বিশ্বাসী, সেই অগ্নিমন্ত্র নিয়ে যারা লড়াই করেছিলেন, সেই বিপ্লবীদেরকে আজকে আমরা স্মরণ করব, সেই মানুষগুলোকে আজকে আমরা স্মরণ করব। এবং বিশেষ দিন আজকে 16ই আগস্ট। এই 16ই আগস্ট আজ থেকে 80 বছর আগে 1946 সাল কলকাতা শহরের বুকে তৎকালীন মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার পোষ্যপুত্র হোসেন সাইদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ যে নারকীয় হত্যালীলা করেছিল, সেই হত্যালীলার প্রতিবাদ এই মলঙ্গলের বুক থেকে উঠে দাঁড়িয়েছিল প্রতিরোধের মাধ্যমে। যে ব্যক্তির মাধ্যমে আজকে পশ্চিমবাংলা ভারতবর্ষে কলকাতা শহর এসেছিল এবং মানচিত্রের কোনো পরিবর্তন হয়নি, সেই মানুষটি স্বর্গীয় গোপালচন্দ্র মুখার্জি। এবং ওনার সঙ্গে যে মানুষগুলি উনি সংগঠিত করে এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আমরা আজকে তাদের স্মরণ করব। আমরা স্মরণ করব ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে 1914 সালে যে বিপ্লবী সশস্ত্র আন্দোলনের মন্ত্রে দীক্ষা নিয়ে টাটা কোম্পানি রাষ্ট্র অপহরণ করেছিল এবং এই অস্ত্রের মাধ্যমে সারা ভারতবর্ষের বুকে যে সশস্ত্র বিপ্লবের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, আমরা স্মরণ করবো সেই বিপ্লবীদের। যদি আমরা স্মরণ না করি বা যদি আমরা তাদেরকে অনুকরণ বলবো না, অনুকরণ বলাটা খুব দুঃসাহসিক ব্যাপার হয়ে যাবে, তাদেরকে শিখি ভাগ বিন্দুমাত্র যদি অনুসরণ করে তাদের নীতি ন্যায় আদর্শকে মেনে যদি কিছুটা হলেও এগোতে পারি, মনে করবো নিজেদেরকে ধন্য। চেষ্টা করবো, আমরা জানি না কতটা পেরে উঠবো, সেই চেষ্টাটাই করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আত্মোন্নতি আত্মোত্থান সমিতি ও বেঙ্গল ভলেন্টিয়ার্স দুজনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আজ 16ই আগস্ট 2025 অনুষ্ঠিত হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠানে আমরা ফিরে আসবো। নানান রকম কর্মসূচি আছে। বর্তমান প্রজন্মের কাছে অনুরোধ, এই যে ইতিহাস, এই ইতিহাসকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, কোনোভাবে উন্মোচন করতে দেওয়া হয়নি, করা হয়নি। রাজনৈতিক বলুন, ব্যক্তিগত বলুন, বিভিন্ন স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু আজ আমরা তা বলে চুপ করে বসে থাকবো না। আমরা চেষ্টা করবো আমাদের পরবর্তী প্রজন্ম জানুক, এই ইতিহাসটা জানুক, তাদের কি অবদান, তারা কি করেছিল। যদি কিছু জেনে শিখিভাগ যদি এগোনো যায়, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা হবে। আমরা সেই চেষ্টাই করছি। আমাদের আর কোনো ব্যক্তিগত বা অন্য উদ্দেশ্য নয়। আমরা চাই মানুষ জানুক প্রকৃত ইতিহাসটা কি। সেই উদ্দেশ্যেই আজ আমরা এই মলঙ্গলের ঐতিহাসিক স্থানে একত্রিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই অনুষ্ঠান শুরু করবো, মূল অনুষ্ঠানে ফিরে আসবো। আমাদের নানান কর্মসূচি আছে, আপনারা একে একে আমাদের এখানে আসন গ্রহণ করুন। অনুকূল মুখোপাধ্যায়, শ্রী বিপিন বিহারী গাঙ্গুলি, শ্রী খগেন দাস, শ্রী শ্রীশ মিত্র, শ্রী শ্রীশ পাল, শ্রী রসময় সুর, শ্রী হরিদাস দত্ত, শ্রী প্রভুদল হিম্মত সিংকা, শ্রী হনুমান প্রসাদ পোদ্দার। আশ্চর্য বিষয় এই যে বিগত স্বাধীনতার বিগত 78 বছর পরেও আজ এই ঘটনাটি যেন কিছু ব্রাত্য থেকে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিগত 78 বছরে যে বাঙালি হিন্দু সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল, 585 জন রাজবন্দীর মধ্যে আন্দামানে যে বাঙালি হিন্দুদের স্থান ছিল 398 জন, 41 জন ফাঁসির মঞ্চে প্রাণ দিল,
আর সেই বাঙালি হিন্দু বিত্তহীন, দিনহীন, হীন অবস্থা সমগ্র ভারতবর্ষ বিশ্বের কোণে দাঁড়িয়ে রয়েছে। গত 78 বছরের পূর্ববঙ্গে ঘটে গেছে একের পর হিন্দু গণহত্যা। পশ্চিমবঙ্গে ক্রমশ হিন্দুদের এক কোণঠাসা করা শুরু হয়েছে। তার মধ্যে সেটা হচ্ছে ভাষার সম্পর্ক, ভাষার সমস্যা। যে সমস্যাটা সামান্য সেটাকে উস্কে বিশাল করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং হিন্দুর বৃহত্তর হিন্দুর সমগ্র ঐক্যকে ধ্বংস করার এক ভয়াবহ এক নীল নকশা আমরা দেখছি। আজ থেকে 111 বছর আগে যে দুটো সংগঠন একসাথে এসে উপস্থিত হয়েছিল আন্দোলনের ক্ষেত্রে, সেই রাত্রিতে অর্থাৎ 26 আগস্টের দুদিন আগে যেদিন প্রথম ব্লু প্রিন্ট তৈরি হচ্ছিল, সেদিন নরেন ভট্টাচার্য, এম.এন. রায় এবং নরেন রায়চৌধুরী কিন্তু এটাকে পাগলামি বলে বেরিয়ে গিয়েছিলেন এই মলঙ্গা থেকেই। তবে শ্রীশ পাল কিন্তু একটা কথা বলেছিলেন, যেখানে অসম্ভব সেখানেই সম্ভব, এবং সেই অসম্ভবকে সম্ভব করে দেখেছেন বিপ্লবীরা। তো মলঙ্গালেন বিপ্লবী বাংলার রাজধানী মলঙ্গালেন, এবং সেই মলঙ্গালেন যেখান থেকে 16 আগস্টের হিন্দুদের সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই মলঙ্গালেনের রক্ততীর্থে, পুণ্যতীর্থে, কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। গর্বের সাথে বলি, আমিও সেই অনুসারী, সেই পথের অনুসারী। আজ থেকে 111 বছর আগে যারা একসাথে এসেছিলেন, কালের গতিতে সেই নায়করা আজকে অবলুপ্ত বলবো না, তারা আমাদের চতুর্পাশে আছেন, কিন্তু তারা মনুষ্য জগতে নেই। তো তাদের সেই উত্তরসূরিরা নতুন করে কিন্তু একসঙ্গে আসছে কালের আবাহনে। কালের আবাহন, কাল আসছে আমাদের সামনে, কালের ডাক আসছে যে বাঙালি হিন্দুকে যদি বাঁচতে হয়, কিন্তু বাঙালিকে টিকতে হয়, সে তার নিজস্ব পথে যাবে নাকি মস্কো বা চাইন থেকে কোনো পথ নিয়ে এসে সে বাঁচবে, সে প্রশ্ন আমাদের সামনে বারংবার উঠে আসছে। আজ যখন থেকে পূর্ববঙ্গে প্রত্যেকটা দিন কোথাও না কোনো গণহত্যা করছে, কোথাও না কোনো ধর্ষণ ঘটছে, কোথাও না কোথাও হিন্দুদের বাড়ি পুড়িয়ে খাক করা হচ্ছে, পশ্চিমবঙ্গে ঘটছে। আনন্দবাজার লেখা হচ্ছে মুসলমান নাকি ভারতের নাগরিক না, নিশ্চয়ই নাগরিক। কিন্তু প্রশ্ন করছে মঞ্চ থেকে, হিন্দু নাকি ভারতবর্ষের নাগরিক? নাগরিকই হতো শামসারগঞ্জে পুলিশ সিকিউরিটি কেন হিন্দুরা পেল না? যখন মুর্শিদাবাদে হিন্দুদের পুড়িয়ে দেওয়া হলো, যখন ওই দুই বাবা ছেলেকে খুন করা হলো, তখন পুলিশ সিকিউরিটি কোথায় গিয়েছিল? আসলে আমাদের মধ্যে থেকে কিন্তু কথাগুলো খুব বলার জায়গা নেই, আমরা বলতে পারি না, বলা শিখিনি, কিন্তু আমাদের পূর্বপুরুষরা সেটা শিখিয়েছিলেন। একটা কথাই ছিল এলিভেশনের নিবেদিতার, ব্রিটিশের মুখ নাককে বন্ধ করতে গেলে, মুখটাকে খুলতে গেলে নাকটাকে চেপে ধরতে হবে। মিলিটারি প্রবেশটা আজকে বাঙালিরা হারিয়ে ফেলেছে। মারের বদলে মার, মারের বদলে পাল্টা মার, একটা মেরে 10টা মেরে মুখ ভেঙে রেখে দেবো, হিন্দু গাছ পড়লে গেলে মেরে আর ছিঁড়ে দেবো, এই কথাগুলি আজকে আমরা ভুলে গিয়েছি। প্রশ্ন হচ্ছে আজ যেখানে এসে দাঁড়িয়েছি আমরা, যে আমরা কোথায় কি করবো? আমরা পুরোনো পথে ফেরত যাবো নাকি নতুন পথে অগ্রসর হবো? এই নতুন কি আমরা জানি না, আমরা আগামীতে কি। যখন আমরা গ্রন্থগুলোকে উদ্বোধন করি, গ্রন্থে মনোনিবেশ করি, যখন থেকে আমাদের পূর্বপুরুষরা সমগ্র বিশ্বকে গঠিত করেছে তাদের বিদ্রোহের চেতনায়, তাদের সংঘর্ষে, অনুসরণ সমিতির তার জন্মের 7 বছরের মধ্যেই সমগ্র ভারতবর্ষ কেন তার পৃথিবীর হার কাঁপিয়ে দিয়েছিল, শুধুমাত্র একটি ভালো নয়। অনুশীলন সমিতি কিন্তু সমগ্র বাংলায় প্রতিধ্বনিত হয়নি ক্ষুদিরাম বসু মজফরপুর কাণ্ডের জন্য। 1907 সালে কুমিল্লা এবং জামালপুরে মনমোহন সিংহে যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল হিন্দুদের উপরে, তার প্রতিরোধ করতে যেমন ঝাঁপিয়েছিল ঢাকা অনুশীলন সমিতি, যেমন ঝাঁপিয়েছিল মুক্তি সংঘ, পরবর্তীকালে বেঙ্গল ভলেন্টিয়ার্স, তেমনি একটি বিশেষ দল এই মলঙ্গা লেক থেকে কুমিল্লা পর্যন্ত, জামালপুর পর্যন্ত গিয়েছিল। অর্থাৎ যে ছেলেটি সমগ্র রাত ধরে ওই ভাঙা মন্দিরকে, যে জামালপুরে বিধ্বস্ত কালীবাড়ি ছবি দিয়ে অরবিন্দ লেখলেন মা যা হইয়াছেন, সেই বাড়ি, সেই মন্দিরটি, যে ছেলেটি প্রায় 2 দিন ধরে প্রায় 300 জন যুবতী, মহিলা, বৃদ্ধা, কিশোরীদের সতীত্ব রক্ষা করলো, তার পাশে যারা দাঁড়ালো তার মধ্যে অন্যতম হচ্ছে মলঙ্গা লেনের যুবক শ্রীন্দ্রনাথ নন্দে, বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়,
এখান থেকে আরামসে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন পুকুরের মধ্যে দিয়ে, নদী দিয়ে সাঁতার কেটে গিয়ে জামালপুরে প্রবেশ করেন এবং এক নাগারে গুলি বৃষ্টির মধ্যে দিয়ে হিন্দুর মান ধন রক্ষা করতে পেরেছিলেন। এবং সাথে সে পিচ্ছির পথ যেটা ছিল, সেটা পরবর্তীকালে প্রায় 40 বছরে আরো বর্ধমাক্ত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। তার বিস্ফোরণ ঘটল 46 সালে। এই কলকাতা ময়দানে সোনাবন্ধু মুসলিমদের সেদিন একটাই কথা বলেছিল যে কলকাতা পার্শ্ববর্তী এলাকা থেকে হিন্দুকে ধ্বংস করে দাও। তার প্রতিরোধে গর্জে উঠেছিল গোপাল মুখোপাধ্যায়। কথিত আছে সেদিন যখন মুসলিম লীগের আক্রমণ গর্জে উঠছে, আছড়ে পড়ছে হিন্দুদের ওপর, তখন এখানকার যুবকরা বঙ্গীয় ব্যাংক সমিতিতে গিয়ে একটি অত্যন্ত গোপন আলোচনায় মিলিত হয়েছিলেন শস্ত্রাচার্য পুলিন বেড়ে দাসের সাথে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়, বিজয় সিং নাহার, কালীপদ মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় দত্ত, দেবেন্দ্রনাথ খাঁ প্রমুখ। সেইখানে স্ট্র্যাটেজি তৈরি হয়েছিল যে কি করে প্রতিঘাত করা যেতে পারে। এবার অনস্বীকার্য যে 14 তারিখ দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্কে কংগ্রেসের হিন্দু মহাসভা একটা যৌথ বিশাল সভা করে বলেছিল যে আমরা কখনো ডাইরেক্ট অ্যাকশন দেশ সামনে মাথা নত করব না, রক্তপাত হলে হবে। আগে থেকেই প্রস্তুতি ছিল। যে প্রস্তুতি 16 আগস্টে আছড়ে পড়লো কাশীপুর লেভেল কাছে থেকে শুরু করে বাগবাজারে আছড়ে পড়লো, 17 আগস্ট পর্যন্ত নরখাদকের দৌড় চললো। 18 আগস্ট সকাল থেকে পাল্টা প্রতিরোধ শুরু হলো। কি সশস্ত্র প্রতিরোধ! গর্ববোধ করি, ধন্য মনে করি নিজেকে, যখন স্মরণ করি বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়কে, স্মরণ করি গোপাল মুখোপাধ্যায়কে, স্মরণ করি অনুকূল মুখোপাধ্যায়কে, স্মরণ করি ভক্তি সঙ্গে সেই মহান বিপ্লবীদের যারা নিজেদের সমস্ত স্বার্থকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছিল জাতি ধর্ম রক্ষায়। আজ আমরা তাদের স্মরণে আজ এখানে সমবেত হয়েছি। আজ প্রশ্ন হচ্ছে, বাঙালির কাছে দুটো পথ রয়েছে, আমরা কি গান্ডু হব না গুন্ডা হব? এই প্রশ্নটাই আমার সঙ্গে বারংবার উঠে আসছে। আমি বাড়িতে আর্মস রাখবো না পুলিশ আমাকে নিরাপত্তা দেবে, সেই প্রশ্ন উঠে আসছে। পশ্চিমবঙ্গের পুলিশ তো এখন টেবিলের নিচে লুকিয়ে পড়ে আছে, যে টেবিলের নিচে নিয়েই লোকের সে সার্ভিস দিয়ে আমার মতো ট্যাক্স পেয়ারকে বাঁচা কি সার্ভিস দিতে পারবে, সে প্রশ্ন মঞ্জুরকে আমি করতে চাইছি। এর উত্তর পুলিশের কাছে নেই, প্রশাসনের কাছে নেই। এর উত্তর আছে ইতিহাসে, এর উত্তর আছে একটাই, জোর যার মুলুক তার। মাটি বাপের হয় না, মাটি বাপের। হাতে আমরা বাচ্চা সিং চেষ্টা করতেই যুদ্ধকে চলেছে। যুদ্ধ করলে তুমি জয় লাভ করবে, যুদ্ধ মৃত্যু লাভ করলে তুমি স্বর্গ লাভ করবে। তোমার কর্তব্য যুদ্ধ করা। সগর্মা পিছা নেক্ষণা বিকম্পি তুমরতি ধর্মানি যুদ্ধচ্ছন্না তৎয়শ্বন বিদ্যতে। ক্ষত্রিয় এসছে, ক্ষত্রিয়ের পক্ষে স্বধর্ম একমাত্র যুদ্ধ করা। যুদ্ধ হচ্ছে সে কখনো বৃত্তি ক্ষত্রিয় হতে পারে না। আসুন 18 আগস্টের দিনে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আদর্শ ক্ষত্রিয় উঠবো। যে ক্ষত্র শ্রীমদ ভগবত গীতা বর্ণিত রয়েছে, যে ক্ষত্র হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে, যে ক্ষত্রে আমরা দেখতে পাই ঝড়কারী প্রধানিত্বের মধ্যে, সীতারামের মধ্যে, ভবশঙ্করীর মধ্যে, অগ্নিযুগের মধ্যে, সে প্রত্যেকে ক্ষত্রিয় আমরা। এবং এই বলে আজকে আমরা প্রোগ্রাম শুরু করছি। আমাদের প্রথম কর্তব্য হল শ্রী গোপালচন্দ্র মুখোপাধ্যায় এবং আমাদের প্রণব বিভাগের স্ট্যাচুতে আমরা মাল্যদান করব। প্রত্যেকে একে একে এগিয়ে আসবেন, মাল্যদান করে তারপর বন্দে মাতরম গানের মধ্য দিয়ে আমরা আমাদের আজকে প্রোগ্রাম শুরু করছি। ধন্যবাদ। বিপ্লবীদের গলায় মাল্যদানটা কাজে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অগ্নিযুগে বিপ্লবীরা অমর রহে, অগ্নিযুগে বিপ্লবীরা অমর রহে। অর্থমন্ত্রী সমিতি জিন্দাবাদ, বেঙ্গল ভলান্টিয়ার জিন্দাবাদ, বন্দে মাতরম। তুমি আমার ছেলেরা, আমার ছেলেরা প্রথমবার হয়ে আমি মাল্যদান করে দিচ্ছি।
আচ্ছা আর একটা জায়গা হচ্ছে না না ওইটা ওখানে শ্রী গোপাল মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করছেন তার সুযোগ্য পৌত্র শ্রী শান্তন মুখোপাধ্যায়। বন্দে মাতরম। গোপাল মুখার্জি জিন্দাবাদ। গোপাল পাট্টা জিন্দাবাদ। গোপাল পাট্টা জিন্দাবাদ। 16 আগস্ট কোনো মতেই ভুলছি না, ভুলবো না 16 আগস্ট কোনো মতেই ভুলছি না। বন্দে মাতরম। জয় হিন্দ জয় হিন্দ। জয় হিন্দ জয় হিন্দ। জয় হিন্দ জয় হিন্দ। আমাদের এই কর্মসূচিটা করে নিয়ে বন্ধ হবে। स्वाहा स्वाधा नमस्तुते नमस्ते विनाशानं शक्तिभूत सनातने गुणश्रय गुणमये नारायण नमस्तुते ओम शरणगत देवनाथ परित्राण परायणे सर्वशक्ति देवी नारायण नमस्तुते ओम दक्ष जगत विनाशिनी महाघोरावै जोगिनी कोटि परिवृतावै भद्रकल्लै भगवत्तै दुर्गाय नमः। ओम कालबदनं घोरं मुक्तकेशे चतुर्भुजं कालिकं दक्षिणां दिव्यं मन्दमाल विभूषितं शब्दश्चिन्ह शिरा खड्गवामधर्ता रम्भुजं अभयं वरदं चैव दक्षिणोर्धा दपानिकं। ओम शान्ति शान्ति शान्ति। ओम हरि ओम हरि ओम हरि ओम। এক ডাকে চিনে যাবে। বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী ভিক্টর ব্যানার্জি, উনি আমাদের এই অনুষ্ঠানে গোপাল মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সৌমিত্র চক্রবর্তীকে পাঠিয়েছেন এই শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমি সৌমিত্রটাকে অনুরোধ করছি অন বিহাফ অফ ভিক্টর ব্যানার্জি এখানে আপনি আপনার শ্রদ্ধা নিবেদন করুন।
আর জাতীয় আত্মত্যাগ সমিতি ও বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে সুধীর ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ। উনি না আসতে পারায় উনি যে শ্রদ্ধা নিবেদন করতে ওনার বিশিষ্ট সহযোগী, ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ওনার শ্রদ্ধা এখানে পাঠিয়েছেন, আমরা ওনাকে জানাচ্ছি। মিঠুদি, আমি অনুরোধ করছি তুমি যা বন্দে মাতরমের মাধ্যমে এই অনুষ্ঠান শুভ সূচনা করো। উদ্বোধনী সঙ্গীত পরিচালনা করছেন মিঠু চক্রবর্তী। বন্দে মাতরম সঙ্গীত যখন হবে, আমাদের এখানে যারা আছেন প্রত্যেকে সঙ্গীতের সম্মান রক্ষার্থে বসে বাঁচবেন না। এটা সঙ্গীত এবং এই মলঙ্গলের এই স্থানের ঐতিহাসিক মাহাত্ম, ঐতিহাসিক গুরুত্বকে আপনারা সম্মান জানান। নমস্কার, আমি বিভু চক্রবর্তী, বিপ্লবী বঙ্কিম চক্রবর্তী এবং বিপ্লবী ঋষিকেশ চক্রবর্তী নাতনি। আজকে এই মঞ্চে আমি বন্দে মাতরম গান গাইতে এসেছি। আমার পরম সৌভাগ্য। আত্মত্যাগ সমিতি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সের সমস্ত সভ্যদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং প্রণাম। সর্বোপরি গোপাল মুখোপাধ্যায়, যিনি আমাদের অস্তিত্ব রক্ষা করে গেছেন, তার চরণ কমলে আমার সহস্র কোটি প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলা সুফলা মলয়জ শীতলম, শস্য শ্যামল মাতরম, বন্দে মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্লকুসুমিত ধ্রুমদলয় শোভিনী, সুভাষিনী সুমধুর ভাষিনী, সুখদান বরদান মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। সুভাষ চক্রবর্তীকে মঞ্চে ডেকে নিচ্ছি প্রসূন মৈত্র মহাশয়কে। আপনারা ধীরে এসে মঞ্চে আসন করুন। সুভাষদাকে যাচ্ছি মঞ্চে। সুভাষদা আসুন মঞ্চের মধ্যে। সভা শুরুর আগে সভাপতি নির্বাচন করে আমাদের একটা প্রথা। আমাদের এখানে প্রবীণতম সংগ্রামী ব্যক্তি হিসেবে উপস্থিত হয়েছে সুভাষ চক্রবর্তী। আমি সুভাষদাকে সভাপতি রূপে গণ্য করার প্রস্তাব দিলাম। আমরা ঝড়বন্ধ করে সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এরপরে কিছু কি হলো, আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে সৈকত বিনোদী মহাশয়। সৈকতকে আমি একটু মঞ্চে উপস্থিত হতে বলছি। বক্তব্য রাখি। আমি এরপর ডেকে নেব শ্রী
সৌম্যব্রত দাশগুপ্তকে মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সৌম্যব্রত, মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এখানে দিতে চাচ্ছি অর্ঘ্য রায়চৌধুরী, চ্যাটার্জি মহাশয়কে, বেঙ্গল ভলেন্টিয়ার্সের সক্রিয় এবং তরুণ কর্মী। আমাদের বহু অভিযানে বহু জায়গায় অর্ঘ্য আমাদের খুব সক্রিয়ভাবে কাজ করছে এবং আমরা আজকে ওকে বক্তা গোপাল মুখোপাধ্যায় এবং তার রণক্লান্ত ভূমিকার উপরে এবং তার সত্ত্বেও অর্ডার পেনশনের উপরে একটি বক্তব্য রাখার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম। অর্ঘ্যকে সেটা আমরা পালন করতে বলেছি এবং অর্ঘ্য আমাদের সামনে সেটা উপস্থিত করবে। সকলকে নমস্কার। আজকের এই মঞ্চে আমাকে বিশেষ কিছু বিষয় নিয়ে বলার সুযোগ করে দেওয়া হয়েছে, আমি তার জন্য সবার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিছুদিন বেঙ্গল ধরে আমি বেঙ্গল ভলেন্টিয়ার্সের সাথে যুক্ত আছি এবং সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছি। আজকে আমার এই বক্তব্যটা আমি শুরু করি, তার মধ্যে প্রথম যেটা আমি বলবো একটা বিশেষ লাইন দিয়ে শুরু করছি। লাইনটা হলো, সোহরাওয়ার্দী সাহেবের পুলিশ আসিয়া হিন্দুদের শাসন করেন, মৃতদেহের সংখ্যা 2-4টি বাড়িয়া যায়। এই বিখ্যাত লাইনটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আদিম দীপু গল্পের, আমরা সবাই পরিচিত। কদিন আগে কোন একটা বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিখ্যাত চ্যানেলের দ্বারা এই গল্পটাকে আপলোড করা হয়, মানে উপস্থাপনার মাধ্যমে আপলোড করা হয় এবং খুব সহজে খুব কৌশলে হিন্দু শব্দটাকে চেঞ্জ করে জনগণ করে দেওয়া হয়। ঠিক যেমন ভাবে আমাদের ইতিহাস বারবার এরকম ভাবে আমাদের ইতিহাস আমাদের সত্যি থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। যেমন ভুলিয়ে দেওয়া হয়েছিল 46-এ ডাইরেক্ট অ্যাকশন ডেতে গোপাল মুখোপাধ্যায়, বিপিন বিহারী গাঙ্গুলি থেকে শুরু করে আমাদের বিজয় সিং নাহার, যুগলচন্দ্র ঘোষের মতো বিপ্লবীদের এবং তাদের যে আত্মবলিদানের কথা। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় সবার আগে তার ইতিহাসকে শেষ করতে হয়, ইতিহাসকে বিকৃত করতে হয়। বাঙালি হিন্দু আজকে যে অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে আছে তার জন্য যে সব থেকে প্রথম যেটা করা হয়েছিল তার ইতিহাসটাকে বিকৃত করা হয়েছিল, তার ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর একে একে শেষ হয়ে গেছিল আমাদের শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, চেতনা, স্বাস্থ্য। তারপরে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আজকে পশ্চিমবাংলাতে নানান রকম জায়গায় ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসের কথা বলা হচ্ছে, কিন্তু এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসের জন্য এই পরিস্থিতির জন্য কারা দায়ী? স্বাধীনতার 79 বছর সেলিব্রেট হয়ে গেল, তারপরেও পশ্চিমবাংলার বর্ডারকে কোনোভাবে সিকিউর করা হলো না, পশ্চিমবাংলার বর্ডার ডিসপিউট কে সলভ করা হলো না। এর জন্য দায়ী হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে ভোট ব্যাংকের রাজনীতি বা তাদের যে অদূরদর্শিতার কারণে আজকে তার ফলপ্রসূ হিসাবে আমাদেরকে এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আজকে অন্যান্য রাজ্যগুলোতে একের পর যখন কর্পোরেট হাব তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ড এসছে, আমাদের তো পশ্চিমবাংলা শুধুমাত্র তাকিয়ে দেখেছে। 79 বছরের স্বাধীনতা সেলিব্রেট হলো গতকাল, সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে সেলিব্রেট হলো তাতে সব থেকে বেশি স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা সাহায্য করেছে, যারা রক্ত দিয়েছিল, সেটা ছিল পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা। কিন্তু স্বাধীনতার পরে যদি সব থেকে বেশি বঞ্চনার শিকার কেউ হয়ে থাকে সেটা এই আমরাই। আজকে বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা এবং পাঞ্জাবকে টুকরো করে স্বাধীনতা এসেছিল, কিন্তু স্বাধীনতার বা দেশভাগের খরা কাটি উঠতে পাঞ্জাবের মতো রাজ্যগুলোকে যে আর্থিক সুযোগ সুবিধা দেওয়া ছিল বাঙালি হিন্দু তার ছিটে ফোঁটাও পায়নি। রাজনৈতিক এবং রাজনীতিবিদদের অদূরদর্শিতা এবং আনস্টেবিলিটির কারণে পশ্চিমবাংলার একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, শিল্প শেষ হয়ে গেছে, আমরা চাকরি হারিয়েছি, আমাদের কাজ হারিয়েছে, আর তারপর আমাদের ছেলেমেয়েরা ব্যাগ গুছিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজের খোঁজে গেছে, পেটের ভাত জোগাড় করেছে। এই দায়িত্ব, এই যে আমার দায়িত্ব জ্ঞানহীনতা, সেটার জন্য কিন্তু আজকে আমরা এত কিছু সাফার করছি। আজকে পশ্চিমবাংলাতে যে প্রত্যেক দিন হাজার হাজার অনুপ্রবেশকারী যে আছে তার জন্য কিন্তু আমরা সাকসেস, তার জন্য যে আমাদের যে ভাতের থালায় টান পড়ছে, তারা আমাদের ভাতের থালায় থাবা বসাচ্ছে, আমাদের জমি বাড়ি সম্পত্তি সবকিছুতে একটা পরিবর্তন দেখা দিচ্ছে, যে নিরাপত্তার বিঘ্ন ঘটছে, আমাদের বাড়ির মা বোন মেয়েদের নিরাপত্তায় যে বিঘ্ন ঘটছে, তার জন্য আমরা
প্রতিরোধ তো দূরের কথা, মানে প্রতিবাদ সেরকম ভাবে করে উঠতে পারছি না। আজকে আমরা বাঙালিরা দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো করতে গেলে আমাদেরকে কর্পোরেটের কাছে হাত পাততে হচ্ছে। তারপর সেই কর্পোরেটরা স্পন্সরশিপের চাপে পড়ে মহালয়ার আগে দুর্গা প্রতিমা কে আমাদের উন্মোচন করতে হচ্ছে, যাতে ভিড় বড় হতে পারে। যত ভালো ভিড় তত ভালো মানুষ, ভিড় তত বেশি প্রচার। আজকে অনুদান আর দক্ষিণা অনুগ্রহের টাকাতে আমরা আমাদের ধর্মীয় আচার বা রীতিনীতি পালন করছি। আর কতদিনকে আমাদেরকে এই একইভাবে কাজ করে যেতে হবে? কোন বিষয়গুলো নিয়ে আমরা ন্যূনতম প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। আজকে পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের যে দীর্ঘ সংগ্রাম, বা বলতে গেলে বাঙালিদের যে দীর্ঘ স্বাধীনতার জন্য সংগ্রাম, তারপরে আমাদের যে বিশেষ বক্তব্য ছিল যে না, আমরা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হব না, আমরা এই রাজ্যেই মাথা উঁচু করে বাঁচবো, এটা আমার ভূমি, এটা আমার দেশ, আমি এই রাজ্যের একজন ভূমিপুত্র। কিন্তু ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসের ফলে আজকে আমাদেরকে সেই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, যে সমস্যাগুলো বাংলাদেশের হিন্দুরা ফেস করছে। মোথাবাড়ি থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে সেই একই ঘটনার বারবার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন খবর কাগজে শোনা যায় যে আমাদের এখানে একের পর এক কলকারখানা কিছু বন্ধ হয়ে গেল, আমাদের এখান থেকে কাজ চলে গেল। কিন্তু এই যে কাজ চলে যাচ্ছে, এই যে বাঙালি হিন্দুর পেটে টান পড়ছে, এর দায় নিতে হবে কাকে? আজকে কিছুদিন পরে দুর্গাপুজো আসছে, নানান জায়গায় প্যান্ডেলস বাঁধা শুরু হয়ে গেছে, আলো জ্বলবে শহরে, কিন্তু সেই ছেলে মেয়েগুলোর কথা কতজন জানে যারা মুম্বাই, চেন্নাই, গুড়গাঁও, নয়ডা, হায়দ্রাবাদের মতো শহরগুলোতে বসে ফেসবুকে পুজো দেখে, ফেসবুক স্ক্রল করে, তাতে ছুটিতে বাড়ি আসা হয় না। এবং তাদেরই বাবা কাকারা সন্ধ্যেবেলা দুর্গা আরতির, পুজোর আরতির পর দুর্গা মণ্ডপে বসে আলোচনা করে যে ছেলে মেয়েগুলো তো বছরের পর বছর বাড়ি আসতে পারছে না, তাহলে আমরা মরে গেলে আমাদের যে এত বছরের পুরনো পুজো কে দেখাশোনা করবে? কিন্তু আমাদের কাছে যে ঐশ্বর্য, যা সম্পদ ছিল, এদের সবাইকে আমরা পশ্চিমবঙ্গকেই চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, আমাদের অন্য রাজ্যে যেতে হতো না। আজকে আবার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস নিয়ে নানান কথা বলা হচ্ছে, নানান জায়গায় নানান বক্তব্য সবাই রাখছে, কিন্তু এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসকে নিয়ে আমাদের আরো কাজ করার প্রয়োজন আছে। আমাদের বর্ডার নিরাপত্তা সবার আগে প্রয়োজন আছে, এবং বাঙালি জাতীয়তা বোধ যেটা আমরা হারিয়ে ফেলেছি, যে লড়াই আমরা একটা সময় দিয়ে এসেছি, লড়াই করে এসেছি ব্রিটিশদের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সেই লড়াই করার মানসিকতাটা আবার আমাদের মধ্যে ফেরত আনতে হবে। আজকে পশ্চিমবাংলার নানান জায়গায় ধুলাগড় থেকে শুরু করে নানান রকম বাঙালি হিন্দুদের উপর যে অত্যাচার শুরু হচ্ছে, বা আমাদেরকে যে বারবার যে ঘটনাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, তার দায় কারা নেবে? 70% বাঙালি বিপ্লবীর নাম আছে আন্দামান সেলুলার জেলের ফলকে। তারপরেও আমাদের বলা হচ্ছে যে অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষা বললে বা বাংলা ভাষা বললে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে, আমাদেরকে বলছে ভাই তোমরা বাংলাদেশি। এর দায় কে নেবে? নানান বিষয়গুলো নিয়ে, নানান রকম প্রোগ্রাম বা অর্গানাইজ হচ্ছে, কিন্তু যেটা আমাদের করা কর্তব্য, আমাদের শিক্ষা চাই, আমাদের স্বাস্থ্য চাই, আমাদের কর্মসংস্থান চাই, সেটা কোথায়? আমাদের বাড়ির মেয়েদের, মা বোনেদের নিরাপত্তা আমাদেরকে নিতে হবে, কারণ আজকে তো পুলিশ প্রশাসনের উপর আমরা সেভাবে ভরসা রাখতে পারছি না। এই যে পক্ষপাতিত্বমূলক আচরণ চলছে, এই পক্ষপাতিত্বমূলক আচরণের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার প্রয়োজন আছে। আরেকবার বলার প্রয়োজন আছে যে আমরা যে লড়াইটা আমরা এতদিন ধরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করে এসেছি, আমাদের প্রয়োজনে আবার নিজেদের জন্য লড়তে হবে। কিছু জিনিস আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন খুব সহজেই আনা প্রয়োজন। যেমন আমাদেরকে আমাদের নিজের কর্মসংস্থান নিজে ডিসাইড করতে হবে, নিজের শিক্ষা, নিজের স্বাস্থ্য ব্যবস্থা নিজেকে ঠিক করতে হবে, এবং নিজের ইতিহাস পড়তে হবে। স্বাস্থ্য এবং অস্ত্রে আমাদের সমান পারদর্শী হয়ে উঠতে হবে, তবে আগামী দিনে বাঙালি হিন্দু রক্ষা করা সম্ভব। একটা কথা মনে রাখবেন, ধর্ম আমার, চেতনা আমার, চিন্তা ভাবনা আমার, দেশ আমার, একে রক্ষা করার দায়িত্ব আমার। নমস্কার। অত্যন্ত বন্ধুবর্গ, আমি নিলয়কে ডেকে নেব। নিলয়। হ্যালো 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 আমি মঞ্চে শ্রী কুণাল ঘোষকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কুণাল দা আসুন, বসুন। এবার নিলয় একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। নিলয়কে ডেকে। নমস্কার, আমি নিলয় ভট্টাচার্য। আমি অনিমিত্রদার প্রতি চিরকৃতজ্ঞ, আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার এবং কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ 16ই আগস্ট, আজ থেকে ঠিক 79 বছর আগে
আজকের দিনে কলকাতার বুকে ঘটেছিল এক ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ড। হ্যাঁ, আজকের দিনে ভয়ঙ্কর এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, যে হত্যাকাণ্ডের দ্বারা ঠিক করা হয়েছিল পুরোপুরিভাবে বাঙালি হিন্দুদের অস্তিত্ব মুছে দেওয়া হবে। কিন্তু সেদিন হিন্দু সমাজের পরিত্রাতা হিসাবে শ্রী গোপালচন্দ্র মুখোপাধ্যায় রুখে দাঁড়িয়েছিলেন বলে আজ আমরা হিন্দু হিসেবে বেঁচে আছি, বা বাঙালি হিন্দু হিসেবে আমরা আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পেরেছি। সেদিন যদি পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত না হতো, তাহলে আজ হয়তো বাঙালি বলে কিছু জিনিস, মানে একটা জাতি পুরোপুরিভাবে পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেত। বাঙালি হিন্দু বলে হয়তো কিছু থাকতো না। আজ আবার সেই দিনের হয়তো ফিরে আসছে, সেই ইতিহাস পুনরাবৃত্ত হতে চলেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, একটা প্রবাদ বাক্য আছে, যে জাতি নিজের রক্ষককে ভুলে গিয়ে ভক্ষককে পুজো করে সে জাতির ধ্বংস অনিবার্য। আর বছরের পর বছর ধরে ভারত স্বাধীনতা পাওয়ার পরবর্তীতে, পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরবর্তী সময় থেকে যেভাবে বাঙালি হিন্দুদের বছরের পর বছর ভুল বুঝিয়ে আসা হয়েছে এবং সত্যিকারের ইতিহাসকে ধামাচাপা দিয়ে মিথ্যে মন গড়া ইতিহাস জানানো হয়েছে, তার ভয়ঙ্কর ফল আজকের বাঙালি হিন্দুরা ভুগতে চলেছে। আজ 16ই আগস্ট আমরা এখানে যতজন উপস্থিত আছি, আমাদের ছাড়া কজন জানে এই দিনটার মাহাত্ম্য কি? আজকের দিনে কি ঘটেছিল? এই কলকাতার রাজপথে শয়ে শয়ে হিন্দুর রক্ত ঝরেছিল মুসলিম লীগের সৈয়দ হোসেন সোহরাওয়ার্দীর মস্তিষ্ক প্রসূত পরিকল্পনায়। আজ সেরা বাঙালির স্বীকৃতি দেওয়া হচ্ছে কাকে? যিনি সেদিন ওই সৈয়দ হোসেন সোহরাওয়ার্দীর ডান হাত ছিলেন, তিনি হয়তো নাম বললে অনেকেরই খারাপ লাগবে, মুজিবুর রহমান। কিন্তু আজ আমাদের দুর্ভাগ্য, কিছুই করবার নেই, তবুও লড়তে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, কারণ অধিকার লড়াই করে ছিনে নিতে হয়। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, এটা আমার কথা নয়, এটা মহাভারতের কথা। লড়াই করে নিজের অস্তিত্বকে টেকাতে হবে, লড়াই করে বেঁচে থাকতে হবে, লড়াই করে বাঙালি হিন্দুর হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনতে হবে। ভারতবর্ষকে, অখণ্ড ভারতকে স্বাধীনতা পাওয়ানোর জন্য এই বাংলা থেকে অজস্র বিপ্লবীরা তাদের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন। বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, কানাইলাল দত্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিপিন বিহারী গাঙ্গুলি, রাসবিহারী বসু, এদের আত্মবলিদান ভুলে যাওয়ার নয়, এদের আত্মবলিদান ব্যর্থ হবে না। আর ভারতের স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন ছিল না, তার সঙ্গে ছিল হিন্দুত্বের জাগ্রতি, হিন্দুত্বের পুনর্জাগৃতি। আমি আমার বক্তব্য এতটুকুই রাখলাম। অনিমিত্রদাকে আরো একবার ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বোম কালী। অসংখ্য ধন্যবাদ। আমি গোপাল মুখার্জির ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য সৈকত নিয়োগী, সৌম্যব্রত দাশগুপ্ত, কুণাল ঘোষ এবং বিপ্লব রায় মহাশয়কে ডেকে নিচ্ছি। ওনারা এইখানে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে আসবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। লক্ষণীয় জিনিস দেখলে এটা আমরা সুযোগ পাচ্ছি। বন্দে মাতরম,
বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসছি। এবার একটা বিশেষ অধ্যায় ফলে এবার পরবর্তীকালে বাঙালিতে দুটো বড় ভুল হয়েছিল। দশকের পর দশক ধরে বাঙালিরা 46-এর ডাইরেক্ট অ্যাকশনটাকে ভুলতে চেয়েছিল এবং তার ফল হয়েছে আমাদের কাছে মরণাত্মক। সেই বিট্রেয়াল আজ আমাদের ঘাড়ে চেপে বসেছে। তো সেদিন বাঙালি ডাইরেক্ট অ্যাকশনের নায়কদের না ভুলতো, কিন্তু তাদেরকে গণসংবর্ধনা দিত এবং গান্ধীজির পায়ে যদি অস্ত্র সমর্পণ না করত তাহলে বাঙালির আর চরিত্রটা বা চিত্রটা অন্যরকম হতো। সময় এসেছে সেই পাপকে মোচন করার। এইবার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তিদের, যারা নিজেদের জীবন সঞ্চিত করে নিংড়ে জাতি ধর্ম প্রতিষ্ঠা রক্ষায় সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আমরা এবার 3 জন ব্যক্তিকে মনোনীত করেছিলাম, কিন্তু তাদের মধ্যে একজন বিশেষভাবে অসুস্থ, ডক্টর জয়ন্ত চৌধুরী, বিশিষ্ট নেতাজি বা ভবিষ্যৎ, তিনি আজকে আসতে পারছেন না। তিনি তার অপারগতা জানিয়েছেন, তিনি দুঃখিত এবং আমরা অত্যন্ত দুঃখিত তাকে না পেয়ে। কিন্তু আরো 2 জন রয়েছেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি, তিনি বহুদিনের পুরনো মুক্তিযোদ্ধা, দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু হিন্দু আন্দোলনের সঙ্গে জড়িত। মানে বলতে গেলে আজ যদি আপনাকে যারা ওই টিভিতে যায়, যাদের বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ অ্যাফেয়ার সম্পর্কে বলতে বলে, তার বদলে যদি এনাকে নিয়ে যায়, যারা শুনবেন তারা চোখ বুঝে বুঝতে পারবেন যে কলকাতায় এমন ব্যক্তিও রয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে নগর প্রত্যেকটি ক্ষেত্রের নাম চোখ বুঝে বলে দিতে পারে, এমনই তার অভিজ্ঞতা। এবং তার অভিজ্ঞতা এবং তিনি নিজের কণ্ঠে তা আপনাদের সামনে উপস্থিত করবেন স্বল্প সময়ের মধ্যে। আমি অনুরোধ করবো শ্রী শান্তনু মুখোপাধ্যায়কে, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উদ্বাস্তু আন্দোলন বিশিষ্ট নেতা শ্রী সুভাষ চক্রবর্তীকে এই মঞ্চে সংবর্ধিত করার জন্য। সুভাষ দা, আপনি একটু উঠে দাঁড়াবেন প্লিজ, অনুরোধ করলাম আপনাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম। অন্য কোনো মঞ্চ থেকে হয়তো অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এই মঞ্চ থেকে যা শুনেছি সেটাই আমরা দিচ্ছি। আমরা সুভাষদাকে একটি ব্যাগার উপহার দিচ্ছি। এই ব্যাগারটি সবার সঙ্গে আমরা খুলেও দেখাচ্ছি, কারণ এই ব্যাগার প্রত্যেক হিন্দু ঘরে রাখার প্রয়োজনীয়তা এসে গেছে। সেটা আমরা সে দৃষ্টান্ত স্থাপন করছি। বাড়িতে ব্যাগার রাখবেন, গয়না যখন কেনেন অস্ত্রও কিনবেন, এই অস্ত্রই আপনার সুরক্ষা। এই যে মন্ত্রোচ্চারণ হলো অস্ত্র পূজার সময়, সেখানেও কিন্তু বলা হয়েছে এই অস্ত্রই হচ্ছে আপনার প্রধান অবলম্বন, আমার উপাস্য। এরপরে আমি সুভাষদাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দেরি হয়ে যাবে, ওনাকে ছেড়ে দিন। ধন্যবাদ। এবং রাখার জন্য সুভাষদাকে আসল বক্তব্য রাখার জন্য। নমস্কার। আজকে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি এটা হচ্ছে বীরভূমি। এখানে
47 সালের আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বহু বীর যোদ্ধা এখানে এসেছেন, তাদের চরণধুলি আজও এখানে আছে। সেখানে এসে বক্তব্য রাখা, সম্বর্ধিত হওয়া, এটা পরম সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। জানি না আমি কতটুকু কি করতে পেরেছি, তবে যাই করেছি তা আমি একা করি নাই। আমার সাথে আরো বহু মানুষ এখনো যারা রাজনৈতিক স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে লড়াই করছে, এই সম্বর্ধনা তাদের প্রতি আমি উৎসর্গিত করলাম। আজ বড় পরিতাপের বিষয়, দেশের স্বাধীনতার পরেও প্রায় 8 দশক হতে চলেছে এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা নিয়ে আজও প্রশ্নের সম্মুখীন হতে হয়। দেশের সরকার আছে, প্রশাসন আছে, মিনিস্টার আছে, সেনাবাহিনী আছে, একটা যেন মিলিঝুলি কিরকম যেন একটা দেশটা চলছে। দেশটার কোনো শৃঙ্খলা নেই, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। তার কারণ একটাই, সে কারণ হচ্ছে একটাই, যখন যা করার দরকার ছিল সেটা আমাদের নেতারা কেউ করেননি। আমরা ভুল করে যাই, ভুলই করে গেছি। 47 থেকে যে ভুল, সে ভুল আজও চলছে, এ ভুলের কোনো পরিসমাপ্তি নেই। দেখছেন না, তাকিয়ে দেখুন, বেশ কিছুদিন যাবৎ রোহিঙ্গা অনুপ্রবেশ, বাংলাদেশি অনুপ্রবেশ কারীদের গ্রেপ্তার করো, এখান থেকে গ্রেপ্তার করে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দাও। এটা আপনার আমার কাছে নতুন কোনো ব্যাপার না, কারণ আমরা 1980 সাল থেকে পশ্চিম বাংলার মাটিতে প্রথম আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় আমরা 1980 সাল থেকে আন্দোলন শুরু করেছিলাম। এমনকি 1986 সালে 28শে জানুয়ারি বড় একটা প্রোগ্রাম হয়েছিল নদিয়া জেলার চাকদহে। সেখানে স্বামী বিজয়ানন্দ মহারাজ প্রধান বক্তা ছিলেন অনুপ্রবেশ বিরোধী মিটিংয়ে। সেই মিটিং থেকে ফেরার পথে আমাদের 2 সংগঠনের কর্মীকে অনুপ্রবেশকারীরা নির্মমভাবে হত্যা করে। পশ্চিমবাংলায় অনুপ্রবেশ বিরোধী আন্দোলনের প্রথম 2 শহীদ নদিয়ার চাকদহে শহীদ হয়। তা আজ দেখুন, অনুপ্রবেশ এটা খুব একটা সহজ ব্যাপার নয়। ধরলাম, পুশব্যাক করলাম, হয়ে গেল, এটা একটা নাটকীয় ব্যাপার চলছে। অনুপ্রবেশকারীরা আমাদের দেশের সার্বভৌমত্বকে পদদলিত করছে। অনুপ্রবেশকারীরা আমাদের দেশের সংবিধানকে পদদলিত করছে। অনুপ্রবেশকারীরা 140 কোটি ভারতবাসীকে নিয়মিত পদদলিত করে যাচ্ছে। তাদের শুধু ধরবো, পুশব্যাক করবো, আদরে খাওয়াবো, আর তাদের বড়রে নিয়ে পুশব্যাক করে দিয়ে আসবো। একদিকে পুশব্যাক করবো, অন্যদিক দিয়ে অনুপ্রবেশ হবে। এই নাটক চলতে পারে না অনন্তকাল। অনুপ্রবেশ আরো অনেক দেশে হয়, সেখানে অনুপ্রবেশকারীদের কি করা হয়? 25 ঘাপে মেরে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। সিঙ্গাপুরের থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের যাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের কি করা হয়? সিঙ্গাপুর একটা দেশ, সেখানে তাদেরকে জেলে ঢুকিয়ে
বলা হয় আমার টাকায় তুমি ফিরবে নয়, তুমি যে বিমানে যাবে জেলে বসে কাজ করে টিকিটের পয়সা উপার্জন করে নেবে, তারপরে টিকিট কেটে তোমাকে আমরা তোমার দেশে ফেরত পাঠাবো। আর ফেরত পাঠানোর সময় এয়ারপোর্টে নিয়ে 25 ঘাটে তোমার পিঠের ওপর চালিয়ে তারপরে তোমাকে বিমানে তুলে দেবো। আমি তো এটা সিঙ্গাপুরের কথা বললাম। সৌদি আরবে কি হয়, পিঠের চামড়া তুলে দিয়ে তারপর পাঠানো হয়। সৌদি আরব দুনিয়ার মুসলিম এক। সৌদি আরবের মুসলিমরা নাকি ভাই ভাই 7 জন বাংলাদেশি মুসলমান খুন করেছিল একজনকে, সৌদি আরবের মানুষকে। তাদেরকে প্রকাশ্য দিবালোকে লোহার পিলারের সাথে বেঁধে তাদের দেশের বিচার অনুসারে 7 জনের শিরচ্ছেদ করে দিয়েছিল। আমাদের এখানে কি নাটক হয়? এটা কি নাটক চলছে? হ্যাঁ, মোদী সরকার দেশপ্রেমিক সরকার, এটা কি নাটক চলছে? ধরা, বেত মারো, তাকে ধরে বর্ডার পর্যন্ত পুল ব্যাক করতে যে টাকা খরচা হয় তার কাছ থেকে আদায় করে রেখে দাও। দেশটা কি লুটের দেশ? 47-এ তো ঝামেলা মিটিয়ে দেওয়া যেত, জনবিনিময় যদি করা যেত তাহলে ঝামেলা থাকতো না। আপনারা শুনতে পাচ্ছেন না? বাংলাদেশে বুক ফাটা আর্তনাদ হিন্দুদের, আর এপার বাংলায় চাপা আর্তনাদ বুকের মধ্যে চেপে রেখে মানুষ ঢুকছে এপারের বাঙালি হিন্দুরা। মুক্তির পথ নয়, সবাই আমরা আসছি, মিটিং করছি, বলছি মুক্তির পথটা কোথায় সেটা কেউ বলছি না, সমস্যাটাই বলছি। আজকে দীর্ঘদিন, আমি তো ধরুন 79 সাল থেকে এই লড়াই চালিয়ে আসছি। যেখানে যাচ্ছি বহু মিটিং করেছি, বহু জায়গায় গেছি, বহু বড় বড় নেতার কাছে গেছি, একেবারে কলকাতা থেকে দিল্লি অব্দি বহু নেতা আমার পরিচিত আছে। তাদের কাছে খালি একই সমস্যার কথা শুনে আসছি। যখন উল্টো প্রশ্ন করেছি এর শেষ কোথায়, সমাধান কি, তখন সবাই বলছে তাই তো, সমাধান কি? সমাধান হিন্দু সমাজের কাছে। আরে বাবা, সমাধান হিন্দু সমাজের কাছে। হিন্দু সমাজ তোমাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, তোমরা দিয়ে কি করো? তোমাদের করণীয়টা কি? যাই হোক, আজকে যেটা প্রয়োজন, এই যে দেখছেন গোপাল মুখার্জি, বীর গোপাল মুখার্জি, কলকাতায় 46-এ যখন ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে আজকের দিনে 16 আগস্ট, তখন সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, আর ঘাতকদের কাছে যে জোরহাত করে মাথা নিচু করে বলছিল আমি কিছু করি নাই, আমি নেই তো, আর ঘ্যাস করে তার গলাটা নামিয়ে দিচ্ছিল মুরগি কাটার মতো। কিন্তু ইনি বুঝেছিলেন, এই বীর গোপাল মুখোপাধ্যায় বুঝেছিলেন যে জাগ্রত ঘুমন্ত খাদ্য শক্তি জাগ্রত না করলে হিন্দুকে রক্ষা করা যাবে না, কলকাতাকে রক্ষা করা যাবে না, পশ্চিমবঙ্গ আগামী দিনে এই রাজ্য গঠন করা যাবে না। তাই 2 হাতে 2 রিভলভার নিয়ে কলকাতা শহরে ঝাঁপিয়ে পড়েছিল। তারপরেই তো সমস্ত মানুষ জেগে ওঠে। নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝেছিলেন যে খাদ্য শক্তি জাগ্রত না করলে ভারতবর্ষ স্বাধীন হবে না, ভারতের স্বাধীনতা অন্ধকারেই নিবেদিত থাকবে। তাই তিনি আজাদ হিন্দ ফৌজ নিয়ে এগিয়েছিলেন। রামবিহারী বসু বুঝেছিলেন খাদ্য শক্তি ছাড়া মারের বদলে মার পাল্টা না দিলে ভারতবর্ষ স্বাধীন হবে না। তাই তো আইএনএ গঠন করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। আজকে যত সংগঠন আছে হিন্দু সংগঠন, সবাই বুকে হাত দিয়ে
নিরামিষ আহার করো, রাম নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করো, যত বড় সন্ন্যাসী হও, গেরুয়া পড়ো, সংসার ত্যাগ করো। দাদা, আশ্রম সন্ন্যাসী আমি হিন্দু সন্তান হিসাবে আন্তরিকভাবে শ্রদ্ধা করি, কিন্তু একটা কথা, আজকে ভারতবর্ষের যে অবস্থা, বিশেষ করে পশ্চিম বাংলার যে অবস্থা, এই অবস্থায় সন্ন্যাসীর যে আছে সৈনিকের বড় প্রয়োজন। সৈনিক যদি সমাজ থেকে উঠে না আসে তাহলে পশ্চিমবঙ্গ রক্ষা করা যাবে না। সৈনিক দরকার, নিরামিষ আহারের দরকার নেই। শক্তি অর্জন করো, পাড়ায় পাড়ায় ব্যায়ামাগার তৈরি করো, লাঠি খেলা, দেশীয় অস্ত্র নিয়ে অন্তত প্রশিক্ষিত হও। হায়না থাবা বাড়ি আছে, পুলিশ আপনাকে রক্ষা করবে? পুলিশের নিজেরই নিরাপত্তা নেই। মিলিটারি আপনার সার্বভৌমত্ব রক্ষা করবে? তারা দৈনিক কাশ্মীরে মরছে, উত্তর পূর্ব ভারতে মরছে। অতএব আজকে জাগরণ দরকার, খাদ্য শক্তি জাগরণ। বীর গোপাল মুখার্জি তার সেই পথ প্রদর্শক, তিনি পথ প্রদর্শন করে গেছেন। কি পথ প্রদর্শন করেছেন? খাদ্য শক্তি জাগ্রত করো, বাঙালি হিন্দু যদি বাঁচতে চাও, এর কোন বিকল্প নেই। আমি এইটুকু বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি এবার ডেকে নেব মঞ্চে বক্তব্য রাখার জন্য কুনাল বসু মহাশয়কে। নমস্কার। আমার আগে যারা এখানে বক্তব্য রাখলেন, এখানে যারা উপস্থিত রয়েছেন এবং এখানকার এলাকার বাসিন্দারা, পথ চলতি আমার সহনাগরিকরা, প্রথমতই বলি যারা এখানে বক্তব্য রাখলেন আমার আগে, যে কথাটা বারবার এখানে উঠে আসছে, হিন্দু এই শব্দটা বারবার আপনারা অনেকবার তাদের মুখে শুনেছেন এবং তাদের রক্ষার্থে কি কি করা উচিত তারা বারবার বলছেন। অনেকেই হয়তো এখানে যারা যাচ্ছেন, যারা পাশে শুনছেন, যারা হয়তো এই চেয়ারে বসে নেই, দোকান থেকে শুনছেন বা বাড়ির ভেতর থেকে শুনছেন, হয়তো মনে হতে পারে এই শব্দটা বারবার কেন উঠে আসছে, এই যে মঞ্চ, এই যে অনুষ্ঠান, উদ্দেশ্যটা ঠিক কি। আমি কিছুক্ষণ আগে শ্রোতা ছিলাম, এই মুহূর্তে আমিও বক্তা, আমাকে কিছু বলতে দেওয়া হয়েছে। এই কথাটা বারবার উঠে আসছে, তার পিছনে অন্যতম কারণ, গতকাল আপনারা ভারতের স্বাধীনতা দিবস পালন করেছেন, ৭৯তম স্বাধীনতা দিবস। আগামী বছর ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালিত হবে। তার আগে এই যে ৮০তম দিনটিকে আমরা আজকে স্মরণ করছি, সেটা কোন দিন? কেন এই হিন্দু শব্দটা বারবার উঠে আসছে? আজ থেকে ৭৯ বছর আগে, ঠিক আজকের দিনেই কলকাতার বুকে যে ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতেই আজকের এই সভা থেকে যে কথাগুলো বারবার বলা হচ্ছে, ইতিহাস সেখান থেকে উঠে আসে। আসলে কেন ইতিহাসটা বারবার উঠে আসছে, যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে ডাইরেক্ট অ্যাকশন ডের কথা বলা হচ্ছে। মুসলিম লীগ আজ থেকে ৮০ বছর আগে ডিসাইড করেছিল যে এই ভারত থেকে তারা বেরিয়ে গিয়ে নতুন একটা দেশ তাদের দখল করতে হবে। সেই দেশ যদি তাদের না দেয়া হয়, তারা নাছোড়বান্দা। তারা ব্রিটিশকে কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারছিল না যে আমাদের এই ভারতের টুকরো টুকরো অংশ চাই না। আপনারা জানেন যে ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল, ব্রিটিশ তৈরি করেছিল। তাদের যে প্রপোজালগুলো দেওয়া হয়েছিল তৎকালীন কংগ্রেস এবং মুসলিম লীগকে, মুসলিম লীগ বলেছিল এতে আমাদের চলবে না। কারণ কি? ভারতের মধ্যেই
কারণ ভারতের মধ্যেই যেখানে মুসলিম সংখ্যা গুরু এবং হিন্দু সংখ্যাগুরু লোকজন রয়েছেন, তার ভিত্তিতে ব্রিটিশ চেয়েছিল সেখান থেকে, তাদের প্রথম প্রস্তাব এটাই ছিল, সেখান থেকে জনপ্রতিনিধি বেছে নেওয়া হবে এবং তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না, নেহরু তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ইতিমধ্যে রয়েছেন, সোহরাবর্তী এখানকার মুখ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বা পাকিস্তান তৈরি করতেই হবে এমন একটা নীতি তারা নিয়েছিল। কিন্তু ব্রিটিশ পাকিস্তান দেবে কি দেবে না এটা নিয়ে তারা সন্দিহান ছিল। একটা কথা বুঝুন, পাকিস্তান কিসের ভিত্তিতে চাওয়া হয়েছিল? পাকিস্তান ধর্মের ভিত্তিতে চাওয়া হয়েছিল। মুসলমান সমাজ মনে করেছিল ভারত তাদের জন্য নিরাপদ জায়গা নয়। আমরা অত্যন্ত আনন্দিত তাকে আমাদের মঞ্চে পেয়ে। আমি অনুরোধ করবো সে শান্ত। এই পথ চলতি বাঙালি ভাবতেও পারবে না। আমি হিন্দু এবং মুসলমান একত্রিত ভাবে বাঙালি বললাম, আমি এখানে বিভাজন করলাম না। কারণ এই মলঙ্গা লেন, আমি জানি না মোহাম্মদ, এই সুবোধ মল্লিক স্কোয়ার, সামনে ওয়েলিংটন স্কোয়ার, এখানে জমায়েত হয়েছিল মুসলিম লীগের। শয়ে শয়ে মুসলিম লীগের যারা সদস্য ছিল এই কলকাতাকে সেদিনকে রক্তাক্ত করবে বলে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। একের পর এক সেই সময় কলকাতার পত্রপত্রিকা, এমনকি ব্রিটিশ রিপোর্ট পর্যন্ত বলেছিল যে মুসলিম লীগ একেবারে চক্রান্ত করে সেদিনকে এই কলকাতার বুকে হিন্দুদের হত্যা করবে বলে ঠিক করেছিল। কেন কেন করেছিল সেটা কি আপনারা জানেন? অনেকেই জানেন না, আমি নিশ্চিত। আপনি ভাববেন আমি সাম্প্রদায়িক কথাবার্তা করছি, কারণ ধর্ম নিয়ে কথা বললেই সাম্প্রদায়িকতা হয়। কারণ এটাই দুঃখের, আমার দেশে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি হয়। তাই সে বিজেপি হোক আর তৃণমূল বা সিপিএম, সবাই নিজের মতন করে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করে গিয়েছে, করছে এবং করবে আগামী দিনে। আমাদের দেশের ভোট সম্প্রদায় ভিত্তিক হয়, তাই দেশটাও বিভাজিত হয়েছিল সম্প্রদায়কে বেশ করেই। যে মুসলমানরা সেদিনকে মনে করেছিল এই ভারত তাদের জন্য নিরাপদ নয়, সেটা ব্রিটিশের কাছে প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? হিন্দুদের মনে ভীতি সৃষ্টি করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি বক্তব্য রাখছি, আপনি ভাবতে পারবেন না ঠিক আজকের দিনে ঠিক এই সময়টায় যখন মনুমেন্টে ওই মিটিং শেষ হয়েছিল, যেখানে মুসলিম লীগ এবং তার সঙ্গে কমিউনিস্টরাও ছিল। আজকে কমিউনিস্টরা এই বিষয়টাকে অস্বীকার করে, তারা ইতিহাসকে বদলে দিতে চায়। কিন্তু কমিউনিস্টরা হয়তো সেদিন বুঝতে পারেননি যে মুসলিম লীগের পেছনে পেছনে এরকম পরিকল্পনা রয়েছে। তারা যখন ধর্মতলা থেকে বেরিয়েছিল, ধর্মতলার একের পর এক দোকান ভাঙচুর করে গুড়িয়ে দিয়েছিল। তারা একের পর এক দোকান কিভাবে ঘুরিয়েছিল আজকের ডেটে দাঁড়িয়েও যদি আপনারা গুগলে গিয়ে ডাইরেক্ট অ্যাকশন ডে সার্চ করেন দেখতে পাবেন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সার্চ করেন দেখতে পাবেন। আমরা যখন ইউটিউবে ভিডিও বানাই বেশ কিছু রেস্ট্রিকশনস রয়েছে, সে কারণে এই ধরনের ছবি আমরা দিতে পারি না। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই 16, 17, 18, 19, 20 এতগুলো দিন ধরে এই কলকাতার বুকে হত্যালীলা চলেছিল। এই যে মলঙ্গালেন দেখছেন, এই মলঙ্গালেনের ড্রেনে ড্রেনে লাশ পড়েছিল। আপনারা ভাবতে পারবেন না আজকের দিনে, আজ থেকে 80 বছর আগে এই কলকাতার রাস্তায় লাশ পড়েছিল। আপনি গুগল করে দেখতে পারেন কলকাতার অবস্থা কি ছিল সেদিনকে। কারণ মুসলিম লীগ চেয়েছিল ব্রিটিশকে দেখাতে, এই আমাদের ক্ষমতা, যদি আমাদের নতুন দেশ না নাও তাহলে কলকাতা কেন গোটা ভারতকে আমরা ছাড়খাড় করে দেব। সেই মুসলিমরা যারা পাকিস্তান পেয়ে গিয়েছিল, তার পরবর্তী সময় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যদিও আজকে সেই পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়েছে, তারাই আবার ভারতে আসতে চাইছে। তাদেরই আবার ভারতের প্রয়োজন রয়েছে, সেখানেই আবার কাজকর্মের জন্য ভারতকে প্রয়োজন, এবং সেটা নিয়েই সমস্যা। যে মুসলিম সমাজ এদেশে রয়ে গিয়েছে তাদের নিয়ে সমস্যা নেই, তারা ছিল, আছে, আগামী দিনে থাকবেও। কিন্তু ভয়টা অন্য জায়গা, যে ভয়টা রাজনৈতিক কারণে, বারবার বলা হয় যে রাজনীতি করার জন্য বিভিন্ন সময় ধর্মীয় তোষণ করা হচ্ছে, সেটা নিয়ে প্রসঙ্গ ওঠে। কিন্তু সেদিন ইতিহাস নিয়ে বলতে এসেছি, রাজনীতি নিয়ে বলতে আসিনি, তাই ইতিহাসের কথা বলেই চলে যাব। সেই দিনটা আপনাদের মনে করিয়ে দিয়ে যাব, তারপর আপনারা আপনাদের মতন সিদ্ধান্ত নিয়ে যা ভাবার ভেবে নেবেন। সেই দিন কলকাতার বুকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল,
আরেকবার বলবো, গুগলে গিয়ে ছবি দেখবেন। কেন বলছি এই কথাটা বারবার বুঝতে পারবেন। কলকাতার রাস্তা, ধর্মতলার মতন রাস্তায় লাশের পর লাশ পড়ে রয়েছে। ভাবতে পারছেন এই রাস্তাটা লাশ পড়ে রয়েছে শুধু, আর বড় বড় শকুন এই বাড়িগুলোর মাথায় বসে রয়েছে। আপনি ভাবলে আপনার গায়ের লোম খাড়া দেবে। কলকাতার রাস্তায় পচা গলার লাশ, লাশ লাশ লাশ। কতজন মারা গিয়েছিল জানেন? সরকারি হিসাব বলে 3000, 2500, 3000, কিন্তু প্রায় 10,000-এর ওপর মানুষকে কাটা হয়েছিল শুধু। কারণ মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তান চাই। কমিউনিস্টরা সেই সময় বলেছিল পাকিস্তান দিতে হবে আগে মুসলিম লীগকে, তারপর ভারত স্বাধীন হবে। আজকে সবাই সবকিছু ভুলে গিয়েছে। আমিও চাই ভুলে যাক সবকিছু, কিন্তু ইতিহাস, সেই ইতিহাসে গোপাল মুখার্জি তো আজও দাঁড়িয়ে রয়েছেন। কিভাবে দাঁড়িয়ে আছেন? পরপর 3 দিন যখন এই ঘটনা ঘটেছে, কলকাতার বুকে একের পর এক গুন্ডাদের হায়ার করা হয়েছিল। কলকাতার বুক থেকে, কলকাতার বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল সেই সব গুন্ডাদের। মুন্না চৌধুরী, মীরা পাঞ্জাবি, এরা কারা ছিল? এদেরকে কলকাতার বুকে নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে, বিভিন্ন মেকানিক্স থেকে শুরু করে, জুতোর থেকে শুরু করে বিভিন্ন মেকানিক্সদের নিয়ে আসা হয়েছিল এই কলকাতার বুকে দাঙ্গা করার জন্য। গোপাল মুখার্জি সেদিনকে গর্জে যদি না উঠতেন, তাহলে এখানকার ছবিটা বদলাতো না। এটা ইতিহাস, এটা রাজনীতি নয়। কলকাতার বুকে যে কোনো ধর্মের মানুষ যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু বাস্তবটা এটাই। সেদিন গোপাল মুখার্জি, এই যে বাড়িটা দেখছেন, এই যে মঞ্চের পেছনে, এই বাড়িতে অনুকূল মুখার্জির ভাইপো গোপাল মুখার্জি, যিনি এই এলাকাতে গোপাল, অনেকেই বলেন গোপাল পাঠা, কিন্তু অ্যাকচুয়ালি গোপাল পাঠা। যারা জানেন না তাদের জানিয়ে রাখি, তিনি যেহেতু ব্যায়াম করতেন, তার সেই শরীর, তার চেহারা, সে কারণে তাকে পাঠা বলা হতো। যদিও তাদের মাংসের দোকানের কারণে অনেকে বলেন তাকে গোপাল পাঠা বলা হয়, এই তথ্যটা ভুল। গোপাল মুখার্জি যিনি যোগ দিয়েছিলেন নেতাজির সঙ্গে আন্দোলনে, সেই মানুষটি সেদিন রুখে দাঁড়িয়েছিলেন। আজকে সেই দিনটাই সেলিব্রেট হচ্ছে। সেই দিনটাকে সেলিব্রেশন বললে ভুল হবে, আমরা স্মরণ করছি। সেই দিন কলকাতার বুকে সেই মানুষটি যদি রুখে না দাঁড়াতেন, হিন্দু হোক আর মুসলমান, সমস্ত শ্রেণীর মানুষকে এই বার্তা দিয়েছিলেন, দাঙ্গা যদি করে তাকে কেটে রেখে দেব। গোপাল মুখার্জির বিরুদ্ধে তার পরবর্তীকালে এমন রটনা রটিয়ে দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে, যে গোপাল বাবু নাকি সাম্প্রদায়িক মানুষ ছিলেন। তিনি ধরে ধরে মুসলমানদের মেরেছেন। সম্পূর্ণ মিথ্যে তথ্য। গোপাল মুখার্জি তিনি পরিষ্কার বলেছিলেন, যারা দাঙ্গা করবে একমাত্র তাদেরই মারবে। গোপাল মুখার্জি এমন বহু মানুষকে বাঁচিয়েছিলেন যারা ধর্মে মুসলমান ছিলেন। এমনকি তার বাড়ির উল্টো দিকে যে বাড়ি, সেই বাড়ির বাসিন্দারা মুসলমান। এখানে মোহাম্মদ রফিক, যিনি রিক্সা চালান, টানা রিক্সা, তিনি আমাকে কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছিলেন যে ও সাহেব যদি সেদিন না থাকতো তাহলে আমরা বাঁচতাম না। দাঙ্গা শুরু করেছিল কারা? মুসলিম লীগ, কিন্তু বাঁচিয়েছিল কে? গোপাল মুখার্জি। এটাই ছিল সবচেয়ে বড় ঘটনা কলকাতার বুকে। একের পর এক সেদিনকে এই ঘটনার প্রেক্ষিতে আজকের যে ছবিটা উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে আমি জাস্ট এটুকুই বলতে পারি, ইতিহাস যেটুকু আমার জানা রয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত তাকে আমাদের মঞ্চে পেয়ে। আমি অনুরোধ করবো সে শান্তনু মুখোপাধ্যায় মহাশয়কে, শান্তনু দয়াল, শান্তনুদাকে ডাকছি মঞ্চের সামনে একটু আসার জন্যে। মানে প্রশ্নকেও সে শস্ত্রই দিলাম। শস্ত্রই আমাদের ভূষণ, শস্ত্র আমাদের উপাস্য, শস্ত্র আমাদের উপাচার নয়। শস্ত্র সমর্পণ করা যায় না, যে আস্থাকে সমর্পণ করে সে হিন্দুই নয়। এই বলেই আমি প্রশ্নের কাছ থেকে অনুরোধ করব, প্রশ্নের কাছে সামান্য 2 থেকে 3 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য, তার কাজকর্মের বিষয় তুলে দেবে। উপস্থিত অতিথিরা,
আজকে এই অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে শুধু সম্মানিত নয়, গর্বিত। শান্তনুবাবুকে ধন্যবাদ, বন্ধু অনিমিত্রকে ধন্যবাদ। রাজা দেবনাথ আমাদের বহু পুরনো সঙ্গী, সে এখানে উপস্থিত আছেন, তাকে আমাদের সঙ্গে এসছেন এবং অন্যান্যরা। খুব বেশি সময় নেব না, আমার বলার অভ্যাস খুব একটা নেই। একটু ইতিহাসের সঙ্গে বর্তমানের মিশেল দিয়ে বাস্তবটা পরিষ্কার করতে চাইছি। 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগের তরফ থেকে ডাক দেওয়া হলো, তখন হিন্দুদের সুরক্ষার দায়িত্ব যাদের ওপর ছিল নিরাপত্তা বিভাগ, এখন যারা বসে রয়েছেন আমরা দূরে দেখতে পাচ্ছি পুলিশ, নিরাপত্তা বিভাগের লোকেরা বসে রয়েছে, তখনও পুলিশ ছিল, তাদের উপর দায়িত্ব ছিল, সাধারণ মানুষের ভরসা ছিল তারা তাদের নিরাপত্তা দেবে। কিন্তু সেই নিরাপত্তা বিভাগে সেনা এবং পুলিশে ভর্তি ছিল অধিকাংশই মুসলিম দ্বারা। কলকাতা পুলিশ এবং কলকাতার যে মিলিটারি শাসনের অধিকাংশই ছিল অহিন্দু, স্পষ্ট ভাষায় বলতে গেলে মুসলিম দ্বারা, যারা হিন্দুদেরকে কোনো রকম সুরক্ষা দেয়নি, যার পরিণতিতে দুদিন পরে গোপাল মুখোপাধ্যায়, বিজয় সিং নাহার, বিবি গাঙ্গুলি, বিপিন বিহারী গাঙ্গুলি সহ লোকেদেরকে নিজেদের সমাজকে, নিজেদের কমিউনিটিকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলতে হয়। কিন্তু এটা তো কাম্য ছিল না। আমরা পয়সা দিয়ে তো পুলিশকে পোষা হয়, তারা মাইনে নেয়, তাদের সংসার চাল আমাদের করের টাকায়। তা সত্ত্বেও তারা কাজ করেনি। কেন করেনি? তাদের কওমের স্বার্থে। সেই রকম কওমের পরিস্থিতি মমতা ব্যানার্জি এবং বুদ্ধদেব ভট্টাচার্য পরিকল্পনা করে শুরু করেছিল এই পশ্চিমবঙ্গে। 2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যে কমিউনিস্টরা বলে আমরা ধর্মের রাজনীতি করি না, যে কমিউনিস্টরা সাদা ধুতি পাঞ্জাবি পরে সততার নাটক করে, সেই বুদ্ধদেব ভট্টাচার্য 2010 সালে শুধুমাত্র মুসলমানদের জন্য এই রাজ্যে 10% ওবিসি সংরক্ষণ চালু করে, শুধুমাত্র মুসলমানদের জন্য। ধর্ম নিয়ে রাজনীতি কমিউনিস্টরা নাকি করে না। কেরলে মাল্লাপুরম জেলাকে মুসলিম জেলা ঘোষণা করা হোক বা পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য 10% ওবিসি সংরক্ষণ করা হোক, সবকটাই করেছে কমিউনিস্টরা। আর তার কমিউনিস্টের সুযোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি, তিনি 2011 নির্বাচনী প্রচারে বললেন, আমি যদি ক্ষমতায় আসি তাহলে এই রাজ্যে সব মুসলমানদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসবো। এবং 2011 সালে জেতার পর 2012 সালে মমতা ব্যানার্জি একটা আইন আনলেন, ওয়েস্ট বেঙ্গল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যাক্ট। এবং সেই আইনে সেই 10% যে মুসলমানদের সংরক্ষণ, সেটাকে আইনি বৈধতা দিলেন। সেই প্রথা চলতে থাকলো। তার এগেইনস্টে বহু মামলা হয়েছিল, হাইকোর্টে মামলা আটকে ছিল। আমরা আত্মদ্বীপ যে সংস্থা আমরা পক্ষ থেকে আমরা এখানে এসেছি, সেই আত্মদ্বীপ 2020 সালে একটা PIL, যেটাকে জনস্বার্থ মামলা বলে, সেটা হাইকোর্টে ফাইল করে এবং 3.5 বছর শুনানির পরে 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট সেই ওবিসি যে সাব ক্যাটাগরাইজেশন ভাগ করা ওবিসি এ ওবি, সেটাকে বাতিল বলে ঘোষণা করে। মমতা ব্যানার্জির ঘুম ছুটে যায়, তিনি সুপ্রিম কোর্টে দৌড়ান, কিন্তু আত্মদ্বীপ সেখানেও লড়াই করেছে, তিনি স্টে আনতে পারেননি। এবং সেই কারণে গত 1 বছর ধরে রাজ্যে তিনি মুসলমানদের ঢোকাতে পারছেন না বলে 1 বছর ধরে রাজ্যে কোনো নিয়োগ হচ্ছে না। 3 মাসের ওপর ধরে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশিত হচ্ছে না, কারণ তার দুধ দেয়া গরুদের তিনি ঢোকাতে পারছেন না। দুধ দেয়া গরুরা গত 12 বছর ধরে প্রশাসনে ঢুকেছে, 2010 থেকে 2024 অব্দি তারা ঢুকেছে এবং আজকে ঢুকেছে। পরের বছর প্রমোশন পেয়ে, তারপরের বছর প্রমোশন পেয়ে আস্তে আস্তে ঘুণ পোকার মতো গোটা সিস্টেমকে তারা ভরে নিয়েছে। এই সিস্টেম যদি চলতে থাকতো তাহলে আর একটা 46 আসতে আমাদের দেরি থাকতো না। সেই জন্য আমরা উদ্যোগ নিয়ে এই ঘুণ পোকাকে নির্মূল করার জন্য ওবিসি এ ওবিসি বি আইনকে বাতিল করিয়েছি। এবং শুধু তাই নয়, 2012 সাল থেকে যারা এই অবৈধ আইনের ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সবার চাকরি বাতিল করার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। বীজ বৃক্ষের ফল বিষাক্তই হয়, বৃক্ষও কাটবো, ফলও কাটবো। আমাদের প্রেরণা আমাদের সামনে রয়েছে, আমাদের প্রেরণা আমাদের পেছনে রয়েছে।
তারা আশীর্বাদ নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি, যাতে ভবিষ্যতে আমাদের কোনো গোপাল মুখার্জি বা বিবি গাঙ্গুলি বা গোপাল বিজয় সিং নাহারের মতো কোনো অবতারের অপেক্ষায় না থাকতে হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন যারা নাগরিক সুরক্ষায় নিয়োজিত আছে তাদের সততা, কর্মদক্ষতা, তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ছে মারের ভয়ে, তারা কালিয়াচক থেকে পালাচ্ছে, ইলমবাজার থেকে পালাচ্ছে, তুফানগঞ্জ থেকে পালাচ্ছে, বাদুরিয়া থেকে পালাচ্ছে, এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত নই। আমরা পুলিশদের প্রতিও সহানুভূতিশীল, কিন্তু পুলিশদেরও মাথায় রাখতে হবে তাদের সহানুভূতিও যেন পক্ষপাতমূলক না হয়। এরপরে আরো অনেক বক্তা রয়েছেন, আমি আশা করব গোপাল মুখোপাধ্যায় যিনি আমাদের প্রেরণার মতো, বিবি গাঙ্গুলি সহ অন্যান্য যারা রয়েছে তাদের আশীর্বাদ এবং তাদের যে প্রেরণা নিয়ে আমরা ভবিষ্যতে নিজেদের উপযুক্ত শিক্ষা নিয়ে নিজেদের পথ চলতে পারবো। অনেক ধন্যবাদ। বেশি রক্ত দিয়েছিল বাঙালি, সবচেয়ে বেশি দান করেছিল বাঙালি, রক্তের স্রোতে ভেঙে গেছিল বাঙালি হিন্দু, ভেসে গেছিলাম আমরা। ৭৮ বছর পরে এসে দেখলাম আমার হাতে ভিক্ষার পাত্র দাঁড়িয়ে রয়েছে। সমগ্র ভারতবর্ষে অন্য রাজ্যের লোকেরা আমাদের নাকি তাচ্ছিল্য করে, ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল। আমি প্রশ্ন করি তাদের, যখন 46-47 পরে যখন এখানে রায়টা হওয়ার পরে স্বাধীনতা হলো, তখন এই পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের সবচেয়ে বেশি অগ্রসর রাজ্য ছিল শিল্প কেন্দ্রে বসে হয়ে। সবার ভারতবর্ষ বলতো যে আপনারা তো ব্রিটিশ ইনফ্রাস্ট্রাকচারটা পেয়ে গেছেন, না আমরা আপনাদের কমপ্লিট করতে গেলে আমাদের এক্সট্রা কিছু মাইলেজ লাগবে। দিল্লি পাঞ্জাবিতে যা দিল, পরিষ্কার করে বলে রাখছি, দিল্লি পাঞ্জাবি উদ্বাস্তুদের যা দিল, নয়ডা দিল, গুরগাঁও দিল, কম্পেনসেশন দিল, আর আমাদের জন্য দেওয়া হলো বন্ধ করার নেই কাটা ঝোপ, আমাদের জন্য দেওয়া হলো লাভশি, আমাদের জন্য দেওয়া হলো ধর্ষিত নারীদের দেহ। এই 47 এবং 50 সালে যখন গণহত্যার সময় পরে যখন সমগ্র স্টেশনে বাঙালি হিন্দু মেয়ে রাত্রিবেলা শুয়ে আছে বাবা মায়ের পাশে, তখন তাদের পা ধরে যখন সোনাগাছি নিয়ে দালালরা ঘুরছে আর বাবা মারা হাহাকার করছে তাদের বাঁচানোর জন্য, তখন যারা এসেছিল তারা কিন্তু পরবর্তীকালে এখানে ক্ষমতা এসেছিল, লড়েছিল, কিন্তু লড়াই করে দেখা গেল যারা ক্ষমতায় এলো তারা উদ্বাস্তুদের বা হিন্দুদের একটু পাত্তা দিলাম না। অর্থাৎ আমি হচ্ছে না ভাগাড়ের লাশ, যেমন লাশ কাটাপুকুর মর্গে পড়ে থাকে, যেমন লাশকে নিয়ে কেউ টানাছাড়া করতে পারে, লাশের বেআপ্রু হতে পারে, লাশ জামা কাপড় নেই, বেআপ্রু নেই, সে বেআপ্রু লাশ হয়ে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আশ্চর্য বিষয় এই, যদি নবজাগরণের সময় থেকে আজ পর্যন্ত আপনারা দেখেন, বাঙালি সব বিষয় লিখেছে। বাঙালি নাট্য নিয়ে লিখেছে, বৈষ্ণব কাব্য, দেহতত্ত্ব, মানে বলতে গেলে সে সমস্ত ধরনের অঙ্গিরস, নাট্যশাস্ত্র, কিন্তু বাঙালি কখনো যুদ্ধ নিয়ে কখনো কিছু লেখেনি। বাংলাতে কখনো যুদ্ধ প্রসঙ্গটাই আসেনি। যে বাঙালি হিন্দু গত 600 বছর ধরে যুদ্ধের মধ্যে, যুদ্ধের আবর্তের মধ্যেই রয়েছে, সে যুদ্ধ থেকে সবচেয়ে বেশি পাওয়াতে চেয়েছে মানসিকভাবে। সমস্যাটা হচ্ছে আমাদের ডেস্টিনিটা হচ্ছে জার্মানদের মতো, আমাদের চরিত্র হচ্ছে ফ্রেঞ্চদের মতো। জার্মান ডেস্টিনি বারংবার জার্মানরা মার খেয়েছে, আর ফ্রেঞ্চরা কখনো লড়তে চায় না। এই দুটো সংমিশ্রণে আমরা, দেখো ছোট্ট একটা উদাহরণ, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে নাকি 6 লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। তার জন্য ইসরায়েল তৈরি করা হলো 22,800 স্কোয়ার কিলোমিটার। পশ্চিমবঙ্গ তৈরি হলো 88,700 স্কোয়ার কিলোমিটার। ইসরায়েলের 4 গুণ সংখ্যা তার বেশি। 6 লাখ হিন্দু, 6 লাখ ইহুদি খুন হলো হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পে। আর লেটেস্ট ডকুমেন্ট দেখাচ্ছে পূর্ববঙ্গতে গত 78 বছরে 49 মিলিয়ন হিন্দু হাওয়া হয়ে গেছে, নেই, এটা এক্সিস্ট করে না। তো ওখানে 6 মিলিয়ন ইহুদি হাওয়া হয়ে গেল, 49 মিলিয়ন ইহুদি হাওয়া হয়ে গেল, হিন্দু হাওয়া হয়ে গেল। তাহলে কি করা উচিত ছিল? আমাদের তো 8টাই ইসরায়েল বানানো উচিত ছিল, তাই নয় কি? আমরা একটাও বানাতে পারিনি। কারণটা আমরা নিজেরাই তার দোষ। আমরা আসল কথাটা জানবো না, বুঝবো না, ভাবাদর্শে থাকবো, তবে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা করলে কিছুক্ষণ পরে চলে যায় হচ্ছে গিয়ে বেদান্তের মধ্যে। আরে বেদান্তের সঙ্গে হিন্দু রাষ্ট্রের তো সম্পর্কই নেই। হিন্দু রাষ্ট্র নাস্তিক চিন্তা ভাবনা, রাষ্ট্রনৈতিক চিন্তা ভাবনা, আসলে বেদান্ত সম্পর্ক থেকে আসছে। ধর্ম অর্থ কাম মোক্ষা,
এই 4টি পুরুষার্থ হিন্দু শাস্ত্রে, তার মধ্যে ধর্মার্থ মোক্ষের দ্বন্দ্বনীতিকে আমরা শেষ করে দিয়েছি, খতম করে দিয়েছি এবং মোক্ষের মধ্যে আমরা বিচার করছি। যে মৌর্য বংশের সময় রাজ্যবিধিতে আমাকে অবাক হয়ে যাবো শুনলে যে মৌর্য রাজবংশের প্রতি বছর মৌর্য সাম্রাজ্যে প্রতি বছর আদমশুমারি হতো, প্রতি বছর সার্ভে হতো। আমরা আজকে যেন কল্পনা করতে পারি না। যে মৌর্য সাম্রাজ্য সেই সময় রাষ্ট্রনীতির ক্ষেত্রে স্টেট ক্রাফটে গুপ্তচর ভিত্তিতে একটা সীমাহীন জায়গায় উঠে গেল, তারপর পতনের পর দেখা গেল আবার হিন্দুরা সেই মহাভারত যুগে ফিরে গেছে। তখন শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু হবে এবং সন্ধ্যাবেলা যুদ্ধ শেষ হবে। ফলাফলটা কি হলো? মহারানা পৃথ্বীরাজ যখন ঘুমোচ্ছিলেন, 4বার মোহাম্মদপুরকে হারিয়ে ছেড়ে দেওয়ার পরে ওনার শিবিরে সকাল 3টার সময় ঘরের সৈন্য ঢুকে গিয়ে কাটলিয়াম করে দিল। আমরা আনএথিক্যাল লোকদের সঙ্গে লড়তে গিয়ে এথিক্সে আলোচনা করেছি। অবস্থাটা কি দাঁড়িয়েছে? আমি নিজের সর্বনাশ নিজে করে ফেলেছি। যে আনএথিক্যাল তার সঙ্গে আনএথিক্সই হবে। যদি আমাকে 2টো ড্যাগার নিয়ে খুন করে, আমি 4টে ড্যাগার নিয়ে ওর জন্য ওয়েট করব। পরিষ্কার কথা, এটাই জীবনের হিসাব। জার্মানরা হিসেব বুঝেছিল, তাই 1940 ভার্সাই ট্রিটি পর জার্মানরা নাজিদের আন্ডারে আবার উঠে দাঁড়ালো। 1945 যখন জার্মানরা আবার দুভাগে ভাগ হলো, দেখা গেল 15 বছরের মধ্যে জার্মানরা আবার 15 বছরের মধ্যে 1960-এর মধ্যে জার্মানরা আবার একটা ওয়ার্ল্ড ইকোনমিক পাওয়ার হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ভাঙলো 1991-এ। সবাই বললে এন্ড অফ হিস্ট্রি, ফ্রান্সিস ফুকুয়ামার এন্ড অফ হিস্ট্রি, পৃথিবীর ইতিহাস শেষ। দেখা আবার রাশে উঠে গেল। অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা হারলো, জার্মানরা হারলো, রাশিয়ানরা হেরে হেরে জিতলো, ওদের যা লস হয়েছে যেটা বলা যায় না, এবং জাপানরা হারলো। সবাই উঠে দাঁড়ালো। হেরেছিল বাঙালি হিন্দুরাও, আমরা উঠে দাঁড়াতে পারলাম না, কারণ আমরা জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাকে বহু বিপ্লব করার চেষ্টা করেছি। ওপার বাংলা থেকে মুসলমানরা তারাকে এসে এখানে থেকে সশস্ত্র বিপ্লব করবো আমরা। তাহলে আমাদের 14 পুরুষ কোনো অস্ত্র দেখে আমি কোথায় বিপ্লবটা করতে যাব? কিন্তু না, ভোগা মিছিল হবে। আমার খাদ্য আন্দোলনে আমি হচ্ছে ভাগাড়ের মাল, সবাই আমার কাছে বন্দুক রাখবে, আমার কোনো বক্তব্য নেই। এই বক্তব্যটা রাখার জন্য, এই গায়ের জোরে গলার জোরে বক্তব্য রাখার জন্য এই মঞ্চটিকে আমরা তৈরি করেছি, এবং মঞ্চের উপরে কোনো আঘাত আসলে আমরা পাল্টা আঘাত করবো। পরিষ্কার কথা। এখানে যদি হকি স্ট্রিট পড়ে, আমরা লোহার রড কিন্তু প্রস্তুত রেখে দিয়েছি। অর্থাৎ লো অ্যান্ড অর্ডার ফান্ড আমরা বুঝবো না। আমরা পুলিশের বন্ধু, রাষ্ট্রপক্ষে আমরা, রাষ্ট্রবাদী আমরা। আজকে যদি আমাদের এই বক্তব্যকে কেউ আঘাত করার চেষ্টা করে, তা সেটা বলতে হবে আমার রাষ্ট্রীয় অধিকারে হাত পড়ছে। আমি ট্যাক্স পে করি সরকারকে, সরকার আমার প্রোটেকশন দিতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বহু পুলিশ অফিসারের কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে বহু পুলিশ আধিকারিককে জানি, তারা নির্ধারিত মাইনের চেয়ে অনেক কম মাইনে পান, তার প্রত্যেক ক্ষুব্ধ। আমি জানি সেটা। আমাদের তাদের সঙ্গে কোনো প্রশ্ন, কোনো বিরোধ নেই, বিরোধ সরকারের নীতির জন্য। এবং আজ চেয়ে বড় বিরোধ আমার নিজের সাথে। আমি নিজেকে দুর্বল প্রমাণিত করেছি প্রত্যেক স্তরে, প্রত্যেক জায়গায়। আমি মনে করেছি, লোককে বোঝানোর চেষ্টা করেছি, আমি তোমার বাপের মাল, আমাকে মারো, আমাকে ধর্ষণ করো, আমাকে যা ইচ্ছে করো, যখন ক্লান্ত হয়ে বলে দিও তোমাকে আবার আমি সেই গেস্ট হাউসে রেখে আসবো, কালকে এসে আবার আমাকে মেরো, আবার আমাকে ধর্ষণ করো। এই ব্যাপারটা আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে। যে জাতীয় চরিত্রটা বাঙালির 100 বছর আগে ছিল না, কিন্তু গত 100 বছরের কালা পরিবর্তনে আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়েছি। তাই গতবার থেকে বেঙ্গল ভলেন্টিয়ার্স একটা বিশেষ কাজ করছি। আমরা ওয়ার ডক্ট্রিন তৈরি করছি। গত বছর আমরা অমেয় বিক্রমা প্রকাশ করেছিলাম ওয়ার ডক্ট্রিন হিসেবে। ওসব রম্য রচনা নাটক অনেক হয়ে গেছে। যুদ্ধ রাইটিংস অন দ্য ওয়াল, তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে না পারলে যুদ্ধই তোমাকে শেষ করবে। পূর্ববাংলায় প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সময় যখন হিন্দু মহিলা ধর্ষিত হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে যুদ্ধ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং এবারেও আমরা সেই ওয়ার ডক্ট্রিনটা বের করতে চলেছি। এই বিষয়ে, এই ক্ষেত্রকে কেন্দ্র করে বেঙ্গল ভলেন্টিয়ার্স 2 কর্মী, সম্পাদক অমেয় বিক্রমা, শ্রী অর্ঘ্যকে এবং সৌমদী বন্দ্যোপাধ্যায়কে আমরা মঞ্চে আহ্বান করছি সেই ওয়ার ডক্ট্রিনের একটা সামান্য নমুনা দেখার জন্য।
শুভ সন্ধ্যা, নমস্কার সকলকে। এই মঞ্চে দাঁড়িয়ে আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য প্রথমত অনিমিত্র দাস, শান্তনুদা এবং উপস্থিত সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাই। অনিমিত্র একটু আগে বললেন ওয়ার ডক্ট্রিনের কথা। আমরা অনেকেই হয়তো এটা মনে করে থাকেন যে বাঙালি যুদ্ধ করতে শিখেছে হয়তো বিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দী থেকে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সময় থেকে। বাঙালি স্বাধীনতা সংগ্রামে যে কী পরিমাণ যুদ্ধ করেছে, কী পরিমাণ শক্তি, কী পরিমাণ ছাত্র শক্তি প্রদর্শন করেছে, সেটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। এই যে জায়গাটায় দাঁড়িয়েছে সেটাই একটা রক্ততীর্থ, বিপ্লবী তীর্থ, বাংলার বিপ্লবের রাজধানী মলঙ্গালে। সেখানে দাঁড়িয়ে যে আজকে এই কথাটা বলতে হচ্ছে, সেটার জন্য আমি অত্যন্ত গর্বিত। বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে আমরা দ্বিতীয়বার, বলা ভালো তৃতীয়বার অমিয় বিক্রমা প্রকাশ করতে চলেছি। অমিয় বিক্রমা বাঙালির ওয়ার ডক্ট্রিন। আমাদের আগে বাঙালির যুদ্ধ নিয়ে, বাঙালির যুদ্ধ কৌশল নিয়ে, বাঙালির বীরত্ব নিয়ে এইভাবে কেউ কাজ করেনি। এটা আমরা খুব হলফ করে দাবি করতে পারি, খুব সহজেই বলতে পারি। কারণ আমরা যখন এইগুলো নিয়ে পড়াশোনা করতে শুরু করি তখন আমাদের সোর্সের অভাব পড়ে যায়। গত অন্তত 100 বছরে এরকম খুব কম লেখক আছেন, আছেন তো অবশ্যই, হলে আমরাই বা জানতে পারলাম, আমরা তো আর সময় পিছনে গিয়ে সেগুলো জেনেছি নি। কিন্তু মূল ধারার ইতিহাসে বাঙালির ইতিহাস, বাঙালির বীরত্বের কথা কোনোদিন প্রচার করা হয়নি। দুর্ভাগ্যবশত কোনোদিন বাঙালির বীরত্বের কথা প্রচার করা হয়নি, কিন্তু আমরা সেটা করব, আমরা সেটা করতে বাধ্য, আমরা সেটা করব। এবং তারই একটা উদ্যোগ এই অমিয় বিক্রমা। আপনারা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন আশেপাশে, তারা অবশ্যই হয়তো দেখতে পাচ্ছেন। এটাতে আমরা চেষ্টা করব, শুধু আজ নয়, আজ থেকে কয়েক হাজার বছর ধরে বাঙালি যে কিভাবে যুদ্ধ করে এসছে, বাঙালি যে কিভাবে বাংলার উপর হওয়া, ভারতবর্ষের উপর হওয়া সমস্ত বহিরাগত আক্রমণকে প্রতিরোধ করে এসছে, সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই করে তাদের আটকে দিয়ে আজকে যাদের জন্য এখানে কয়েকজনের কথা অনেকেই বললেন, অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়, নেতাজি, রাসবিহারী বসু থেকে শুরু করে একদম 1000 বছর আগে শশাঙ্ক, গৌরেশ্বর দেবপাল, ধর্মপাল, মহিপাল, লক্ষণ সেন, কিংবা পরবর্তীকালে মহারাজা প্রতাপাদিত্য, সীতারাম, ভবশঙ্করীদের কথা যদি আমরা বলি, এই হয়তো কয়েকটা মাত্র নাম বললাম, এরকম কয়েকশো নাম আছে যেগুলো হয়তো এখানে দাঁড়িয়ে সবগুলো নাম বলা সম্ভব নয়। কিন্তু আমি এখানে উপস্থিত যারা আছেন, যারা শুনছেন, যারা আশপাশ থেকেও শুনতে হচ্ছে, তাদের সকলকে অনুরোধ করবো আপনারা অমিয় বিক্রমা সংগ্রহ করুন, বাঙালির ইতিহাস সম্বন্ধে জানুন। কারণ যদি বাঙালিকে উঠে দাঁড়াতে হয় তাহলে আগে আমাদের ইতিহাস জানতে হবে। আমাদের জানতে হবে যে বাঙালি দুর্বল নয়, বাঙালি কাপুরুষ নয়, বাঙালি যুদ্ধ করতে জানে, এবং বাঙালি গত কয়েক হাজার বছর ধরে যুদ্ধ করে এসছে, এবং পৃথিবীর সব থেকে বড় বড় সাম্রাজ্যবাদী শক্তিদের আটকে দিয়েছে বাঙালিরাই। এবং বাঙালিরাই সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে এবং ভারতের বাইরেও যুদ্ধ জয় করেছে। আমরা প্রত্যেকে বাঙালি, আমরা প্রত্যেকে প্রতাপাদিত্য, আমরা প্রত্যেকে হাম্বির মল্ল, আমরা প্রত্যেকে লক্ষণ সেন, আমরা তাদের বংশধর, আমাদের মধ্যে তাদের রক্ত বইছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এবং সেই সংক্রান্তি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অমিয় বিক্রমা, যার মাধ্যমে আমরা চেষ্টা করছি বাঙালি হিন্দু, বাঙালির যে শাশ্বত খাদ্যশক্তির ইতিহাস তা মানুষের সামনে তুলে ধরা। বাঙালি যে যুদ্ধ করতে পারে সেটা আমাদের বই থেকে মুছে দেওয়া হয়েছে। বাংলার ইতিহাস বলতে আমরা বাংলা সালতানাত নামক কিছু কচকচানি আর সিরাজউদ্দৌলা নামক একজন তৈরি করা নায়কের গল্পই শুধু শুনি। কিন্তু আসল বাঙালি যারা লড়াইয়ের ময়দানে যুদ্ধ করেছিলেন, যারা প্রমাণ করে দিয়েছিলেন বারবার যুদ্ধ করে, যারা রক্তে, নিজেদের রক্তে এবং শত্রুর রক্তে এই বাংলার মাটিকে লাল করে তুলেছেন, তাদের কথা আমরা এই অমিয় বিক্রমায় বলার চেষ্টা করছি। অমিয় বিক্রমা সহ সম্পাদক হিসেবে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা সকলে অমিয় বিক্রমা সংগ্রহ করুন, এবং তার মাধ্যমে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা এমন বহু ইতিহাস জানতে পারবেন, বহু কথা জানতে পারবেন, যেগুলো জেনে আপনাদের গর্ব হবে, আপনাদের বাঙালি হিসেবে গর্ব হবে। এবং বারবার যেটা আমরা বলে এসেছি, ইতিহাস না জানলে বর্তমানকে শক্ত করে ভবিষ্যৎ তৈরি করা যায় না। তাই আমাদের বাঙালির ইতিহাস জানতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় মা কালী। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। শ্রদ্ধা নিবেদনের পর্বে আমরা আবার আমরা আলোচনা যেহেতু ফিরে আসবো। গোপাল মুখার্জি অনুগামী বলতে পারেন, ফ্যান বলতে পারেন,
বা যা কিছু বলতে পারে, ওনাকে আদর্শ, নীতি, ন্যায় যা বলুন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। গোপাল মুখার্জি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। গোপাল মুখার্জি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা আস্তে আস্তে আমাদের শ্রদ্ধার্ঘ্যের পর্ব, প্রত্যেককে যারা আমাদের অর্থ সাহায্য করেছেন, তিনি বয়োজ্যেষ্ঠ হন, কনিষ্ঠ হন, তার প্রতি আন্তরিক প্রণাম জানাই। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি প্রশাসনকে, আমরা ধন্যবাদ জ্ঞাপন করি প্রকৃতিকে, যিনি তার অকুণ্ঠ স্নেহ প্রকাশ করে আমাদের বর্ষণ আজকে সিক্ত করেননি, বৃষ্টিপাত হয়নি আজকে, তার জন্য আমরা প্রোগ্রামটা চালিয়ে পেরেছি। দুটো কথা মনে রাখতে হবে, প্রোগ্রামটা একটা প্রকাশনা মাত্র, অর্থাৎ আমরা প্রকাশ করছি একটা প্রোগ্রামের মাধ্যমে কিছু নির্দিষ্ট তথ্য এবং চিন্তা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে বাকি 364 দিন আমরা কি করছি। আমাদের মধ্যে বহু লোক রয়েছেন যারা ফেসবুকে বসে আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, বিভিন্ন জায়গায় শেয়ার করছেন, এবং আজকাল তো মনে হয় একটা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাওয়া যেতে পারে, এবং মোটামুটি সব জায়গায় ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা উঠছে, যখন আমার উপরে আক্রমণ করছে, যখন আমার বাড়ির মেয়ের উপরে আক্রমণ ঘটছে, তখন আমার ভবিষ্যৎটা প্রশ্নচিহ্ন মুখে আসছে, যখন আমার এই প্রত্যেক দিনের যে জীবন, ডাল ভাত টাকা রোজগার সমন্বিত যে নিরাপত্তা প্রশ্নের মুখে আসছে, এবং তার সঙ্গে যে আমার যে আইডেন্টিটি, একটা কথাই আছে, আই ক্যানট জাম্প আউট অফ এক্সিস্টেন্স, আমি আমার সত্তার বাইরে ঝাঁপিয়ে পড়তে পারি না। এই যে সত্তা, আমি, আমার বহু পরিচিতি, আমি কারোর ছেলে, কারোর বাবা, কারোর স্বামী, কারোর জামাইবাবু, কারোর বন্ধু, কোনো অফিসের মনিব, কোনো অফিসের কর্মচারী, ইত্যাদি ইত্যাদি বহু চরিত্র সম্বন্ধে আমার যে ওই আইডেন্টিটি গঠিত, তার মধ্যে একটা সবচেয়ে বড় গঠিত হচ্ছে যে আমার ধর্ম আর ভাষা, যেটা আজকে আক্রান্ত হয়েছে, তার কেন্দ্র সিংহভাগ আমাদের জন্য। সমগ্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে গোপাল পাঠা বা গোপাল মুখোপাধ্যায়ের কোনো ভক্তের কোনো শেষ নেই, কোনো শেষ নেই তার ভক্তের। কেউ কোনো সেলিব্রিটি লিখে দিলেন গোপাল মুখোপাধ্যায় কোনো মূর্তি নেই, তবে 4,000 লোককে লাইক দিল, 17,000 লোক তা শেয়ার করে ফেললো, কিন্তু আলটিমেটলি কজন এসে উপস্থিত হলো আজকে? 500 জন কি এলো না। এটাই হচ্ছে সমাজের চরিত্র। হিন্দু বোধহয় আমরা যে নিকৃষ্ট, সেটা আমরা প্রমাণ করছি বারংবার। আমরা ধোয়া তুলসী পাতা নয়, আমরা এই নিকৃষ্ট শ্রেষ্ঠ, সব নিকৃষ্ট একদম না। বহু ধর্মমতের ব্যক্তি রয়েছেন যার চারিত্রগুণ আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ, তারা সমগ্র খবর রাখেন। আমার একটা খুব ছোটবেলা একটা কথা মনে হয়, অল্প বয়সে ভোরবেলা 4টের সময় বাড়ির সামনে পায়চারি করছি বারান্দাতে। আমার বাড়ির সামনে একটা বাড়ির কাজ চলছিল, দুজন মিস্ত্রি, তারা বিহার ইউপির বর্ডার থেকে এসছে। তারা দেখি খবর শুনছে, খবরটা কি, क्या हुआ? बोले साहब जी 70% मर गया। অর্থাৎ দুজন নিরক্ষণ মিস্ত্রি ভোর 4টের সময় দুটো খবরটা শুনছে 70% কি হলো। কারণ তার নিজস্ব নৈকট্য বোধ আছে, তার ধর্ম ইমানের প্রতি তার সেই দায়বদ্ধতা রয়েছে, যেটা আমাদের মধ্যে নেই। প্রকাশ্য মঞ্চে বলছি নেই। তাহলে আমরা গোপাল মুখোপাধ্যায়কে চেঁচামেচি করতে পারি, গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে একদিন কি ওই পুষ্প নিবেদন করতে পারি, হ্যাঁ প্রত্যেক বাড়িতে রাখা উচিত বলতে পারি, যে আসল সময় কারো বাড়ি একটা ব্লেডও খুঁজে পাওয়া যায় না, সেটাই আমাদের চলছে। যে বাকি 364 দিন আমরা কি করব, সেই প্রশ্নটা আমাদের সামনে আরো বছর উপস্থিত হচ্ছে। কারণ অনেকের প্রত্যাশা বাড়ছে, আমাদের প্রতি অনেকেই বাড়ছে। আমাদের প্রত্যাশা মতো কাজ করার চেষ্টা করছি, কোথাও পারছি না। যেমন বিপ্লবীদের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা বিপ্লবীদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে রোগটা ছিল, সেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে অর্থের অপর্যাপ্ততা। আমাদের অর্থ নেই, অত্যন্ত অল্প অর্থ নিয়ে আমাদের কাজ করতে হয়।
আমাদের বিরুদ্ধে যারা রয়েছেন তাদের অকল্পনীয় অর্থ অকল্প রিইনফোর্সমেন্ট তারা কাজ করে। এবার 100টা বন্ধায় প্রায় 90টা যুদ্ধে আমরা হারি, 10টা যুদ্ধে আমরা ঠেকিয়ে জিততে পারি, তো সেটাকে নিয়ে আমরা বিশালভাবে ভুলে বেড়াই। কি সমস্যা হচ্ছে এটাই, যখন এই মঞ্চের সামনে আসবো, বক্তব্য রাখবো, কেউ বক্তব্য রাখবেন, যখন আমি গল্প করবো অন্যের সঙ্গে বসে, এই যে বাঙালির যে চরিত্র, এই বাঙালি প্রকৃতি, এটা ভাই পাল্টাবে কি আরেকটা 46 হলে? তো আমি এখানে ডাইরেক্ট প্রশ্ন করতে চাইছি, সেই সময়কার যুবক যারা ছিলেন, 46-47 যুবক যারা ছিলেন, আর আজকের বাঙালি যুবক যারা রয়েছেন, এদের মধ্যে যদি তুলনা করতে হয় তো হিমালয় চূড়ার সঙ্গে রাস্তার নুড়ির তুলনা করা যায় না। তো রাস্তায় নেমেছেন, মরেছেন, ঠেকিয়েছেন, আক্রমণ করেছেন। প্রবাসী পত্রিকা বলেছিল শেষে আক্রান্তই আক্রমণ হইয়া গেল। ওদিকে যদি বোম্বাইয়া উঠতে পারে, একটা ছোট ঘটনা আমাদের বলছি। মৃত্যুঞ্জয় দত্ত বলে একজন ভীষণ একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন এই মলঙ্গা লেনে। মৃত্যুঞ্জয় দত্তের মতো তখন রিভলভার সারাই করতে কলকাতায় কেউ পারত না। মৃত্যুঞ্জয় দত্তকে বউবাজার থানার মুসলিম ওসি তুলে নিয়ে গিয়েছিলেন এবং অকথ্য মার মেরেছিলেন। সেই মৃত্যুঞ্জয় দত্ত, ঘোষিত, এটা আমার বানানো ঘটনা, এটা পুলিশ রিপোর্টও রয়েছে। বউবাজারে তখন এক বিখ্যাত একটি ডেন্টিস্ট ছিল, চাইনিজ ডেন্টিস্টের অফিস ছিল। সেই অফিসার এখানে এসেছেন 4:30টার সময়। সেই মৃত্যুঞ্জয় দত্ত পুলিশ অফিসারের গুলি ঢুকে 6টা গুলি পাম্প করে দিয়েছিলেন, তারপর উনি হাওয়া হয়ে গিয়েছিলেন। এই মলঙ্গার বউবাজারের গল্প, বহু সত্য ঘটনা, আমার দাঁড়ান না। এই মৃত্যুঞ্জয় দত্ত, যিনি 6 ফুট 2 ইঞ্চি ছিলেন, 5 ফুট 9 ইঞ্চি ছিলেন এবং তার শরীরের ওজন ছিল 104 কিলো, তিনি 6 ফুট 8 ইঞ্চির বোম্বাইয়া, অর্থাৎ যে পেশোয়ারি পাঠান গুন্ডাকে সোহরাওয়ার্দী পেশোয়ার থেকে নিয়ে এসেছিল, সেই বোম্বাইয়াকে টেনে স্ট্যান্ডের সামনে, মসজিদের সামনে ম্যানহোল খুলে একদম জ্যান্ত পুঁতে ম্যানহোলটা বন্ধ করে দিয়েছিলেন এই মৃত্যুঞ্জয় দত্ত। তখন এখন অসংখ্য মৃত্যুঞ্জয় দত্ত সারা ভারতবর্ষ বা বাংলায় ঘুরে বেড়াচ্ছিল। বলা হয় না ভগৎ সিং, আরে আমরা দেখাতে পারি বাংলার তখন ঘরে ঘরে একটা করে ভগৎ সিং ছিল। বলা হয় না যে বাংলার বিপ্লব বিপ্লব কোথায় হলো? বেঙ্গলে হলো, মহারাষ্ট্র হলো, পাঞ্জাবে হলো। কি হলো ভাই? পাঞ্জাবে তার জালিয়ানওয়ালা বাগ ছাড়া কি হয়েছে? আর জালিয়ানওয়ালা বাগে যারা গেছিল আপনি বিপ্লব করতে চাইনি, তারা মিটিং শুনতে গেছিলেন, পুলিশ তাদের গুলি করেছে। তাহলে 41 জন যে বাঙালি যে ফাঁসির দড়িতে ঝুলল, আর 385 জন যে রাজবন্দী হলো, তার সঙ্গে তুলনা হয়ে গেল একই টেবিলে, মানে একই মঞ্চে এসে গেল ওই নাসিক আর পুনাতে কিছু লোক, আর ওই অমৃতসর লাহোরের কিছু গোষ্ঠী হয়ে গেল, মানে মুড়ি মিছিল একদর হয়ে গেল। আর আমরা সেটাকে মেনে নিয়েছি, ভগৎ সিং ভগৎ সিং ভগৎ সিং। আজকে এসএফআই কোথায় দেখলাম, এসএফআই কোন নেতা ভগৎ সিং এর ছবি নিচে মারা দিয়েছে, দিতেই পারেন। সেই এসএফআই নেতা কিন্তু এইখানে কখন আসবেন না, মুসলিম নায়কদের সঙ্গে আসবেন না, কারণ এখানে একটু হিন্দু হিন্দু গন্ধ রয়েছে বলে বামপন্থীদের এখানে কমিউনিস্ট এখানে পাওয়া যায়নি। একজন ব্যতিক্রম, যিনি গণেশ ঘোষ, তার পরিচয় কমিউনিস্ট হওয়ার চেয়ে বেশি তিনি চট্টগ্রাম মস্তকা লুণ্ঠনের প্রাতঃস্মরণে বিপ্লবী ছিলেন। তা সেই আবার পরিপ্রসঙ্গে ফিরে আসছি, যে যখন সেই মৃত্যুঞ্জয় দত্ত মতো ছেলে এন্টালি শক্তি সংঘ, এখানকার বিবেকানন্দ ব্যায়ামটি, ওখানকার ব্যায়াম সংস্থা ছেলেরা ঘাম গড়াচ্ছে, এবং মলঙ্গলের ঐতিহ্য ছিল যে এইখানে যখন কালী পুজো হতো, কালী পুজো বিসর্জনের দিন এখানে বিশাল বড় মিছিল হতো। কিসের মিছিল হতো? ডিজে হতো, লোকে নাচতো, এখানে মিছিলের মধ্যে অস্ত্র খেলা হতো, সাই সাই করে তলোয়ার গুলো উঠছে, সাই সাই করে লাঠি ঘুরছে, এবং মিছিলের মাঝে মাঝে দেখা যেত বেশ কিছু লোক ধুতি পাঞ্জাবি পরে বা মানকোচা মায় ধুতি পেরে কোমরের মধ্যে শালকে দাঁড়িয়ে রয়েছে, দুদিকে আগুন আসতে দাঁড়িয়ে রয়েছে, যাতে মিছিলে কোনো অসুবিধা না হয়। এইখান থেকে প্রিডেল স্ট্রিট পর্যন্ত লোকে দুদিকে দাঁড়িয়ে হাঁ করে দেখতো সেই মিছিল। কোথায় আজকে সেই মিছিল? কোনো ক্লাবে রয়েছে? যে ক্লাবগুলো বিপ্লবীরা প্রতিষ্ঠা করেছে তাদের জীবনের রক্ত ঘাম দিয়ে সেগুলো 7টা জুয়ার আড্ডায় পরিণত হয়েছে, মধুচক্রে পরিণত হয়েছে। অমুক জায়গায় ব্যায়াম ক্লাব, নেতাজি সংঘ, বিবেকানন্দ সংঘ এখন পুজোর জন্য লালায়িত, কবে আমি টাকা পাবো। আপনি যদি হিন্দু হন তাহলে আপনি তো ওখানে টাকা নিতে পারেন না,
হিন্দু শাস্ত্রতেই তো বলা আছে যে পুজো তো আপনার নিজস্ব ক্ষমতার উপরে করতে হয়। এই যে সরকারের কাছ থেকে আপনি যে ঘুষ নিচ্ছেন, পুজো তো করবেন না, ওখানে নতুন করে মত প্রত্যপানে আসর করবে, এটা কি হিন্দু শাস্ত্র সমর্থিত? তা তো নয়। 50-60 দশকের বাঙালির কাছে যদি এই প্রস্তাব আসতো, সে জুতো মারত সে বাঙালিরা। আজকের বাঙালি যেহেতু আমরা প্রায় কুকুর হয়ে গেছি, কুত্তা হয়ে গিয়েছি, আমার দালাই হয়ে বসে আছি, কখন আমাদের সরকার থেকে টাকা দিয়ে যাচ্ছে। এবং আজ যে বারংবার বলছি 364 দিনের কথা, 364 দিনে কোন মৃত্যুঞ্জয় দত্ত রয়েছে, কোন বাড়িতে মৃত্যুঞ্জয় দত্ত রয়েছে, কোন বাড়ির ছেলে ব্যায়াম করে, কোন বাড়ির ছেলে আড়ি খেলে, কোন বাড়ির ছেলে আখা তৈরি করে, কোন বাড়ির ছেলে বিবেকানন্দ অবশ্য বন্ধু হয়ে বলে সেই চরিত্র গুণ করবো, লৌহপ্রিয় মাংসপেশী, ইস্পাত কটি স্নায়ু, বজ্র বিশের মনোবল। কোন হিন্দু ছেলে, কোন বাঙালি ছেলে, কোন কোন ছেলে 1930 দাঙ্গাতে, 1930 ঢাকার বিভৎস দাঙ্গাতে বেঙ্গল ভলান্টিয়ার্সের বিপ্লবী, বিশিষ্ট বিপ্লবী ভবেশ চন্দ্র নন্দীর ভগ্নী অহল্যা লড়েছিলেন মানে বাঘিনীর মতো। তাকে তৎকালীন কংগ্রেস অনিন্দমালা নন্দী, ডাকনাম ছিল অহল্যা, অনিন্দমালা নন্দী লড়েছিলেন বাঘিনীর মতো, এবং তিনি শত শত পরিবারকে রক্ষা করেছিলেন, শত শত মহিলাকে রক্ষা করেছে সতীত্ব হারানোর, যাদের তার সঙ্গী হচ্ছে সতীত্ব হারানোর ভয়। তাকে কংগ্রেস এবং হিন্দু সভা মিলে স্বর্ণপদক দিয়েছিল। 1943-তে ঢাকাতে যাতে হিন্দু মেয়েরা স্কুলে যেতে পারে, বিশিষ্ট বিপ্লবী শ্রীমতী লীলা রায় দীপালি সংঘ তাদের স্পেশাল বাঘনকে ট্রেনিং দিত। আমার প্রশ্ন আজ, কোথায় সেই দীপালি সংঘ, কোথায় সে মৃত্যুঞ্জয় দত্ত, কোথায় সে অনিন্দমালা নন্দী? 100 বছরের মধ্যে একটা জাতি যে এত বড় সর্বনাশ হয়ে যায়, সে যে এত বড় মানে পঙ্কিল আবর্তে পড়ে যায়, এত বড় অধঃপতন ঘটে, সেটা বাঙালি হিন্দুকে দেখলে বোঝা যাচ্ছে আজকাল। না, আমরা সকলের কাছে উপহাসের বস্তু। যে কলকাতা 1961 পর্যন্ত এন্টায়ার ইন্ডিয়ান ইকোনমিক ক্যাপিটাল ছিল, আমাদের প্রতারণা করে, বঞ্চনা করে, প্রতারণা করে যখন ক্যাপিটালটাকে নিয়ে বম্বে চলে গেল, তারপর থেকে একের পরে আক্রমণ, নকশালবাড়ি, ট্রেড বামপন্থী দিয়ে আমরা এখন বিধ্বস্ত একটা অর্থনীতিতে পরিণত হয়েছি, এবং সমগ্র ভারতবর্ষ আমরা উপহাসের যোগ্য হয়ে গেছি। প্রশ্ন হচ্ছে যে আজকের বাঙালির কাছে কি সেই উপহাসের যোগ্য জবাব দেওয়ার কিছু আছে? বর্তমানে কিছু নেই, আছে অতীতের মধ্যে, তার বৈপ্লবিক পূর্বপুরুষের মধ্যে যারা লড়েছিলেন, যারা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথায়, শ্রী বিখ্যাত বিপ্লবী উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথায় ডাক এসেছিল, ডাক না আসলে কেউ তার নিজের কাঁচা মাথা সেদে বলির কাঠে দিতে যেত না। তখন তো ডাক এসেছিল, আজ ডাক আসবে না? আজ ডাক আসলে কি তখনকার মতো ছেলেরা আজকে সাড়া দেবে? নাকি এই সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিভি, এই নানা বিষাক্ত ছেলে বা মেয়েটির অন্তর বা মনন এত বিষাক্ত হয়ে গেছে, এত পুরো তার চেতনা, সেখানে কোনো ফল ঘটবে না। এই মঞ্চ থেকে সে প্রশ্নগুলি করছি, প্রত্যেক বাবা মায়ের কাছে করছি, প্রত্যেক ছেলে মেয়ের কাছে করছি, প্রত্যেক ব্যক্তির কাছে করছি, যারা শুনছেন তাদের কাছে করছি, যারা পরবর্তীকালে শুনবেন তাদের কাছে করছি। আগে নিজের দিকে দেখুন, হোয়াট দ্য হেল হ্যাভ আই ডান, আমি কি করেছি। এই যে আমরা ড্যাগার দিলাম, শস্ত্র দিলাম, কারণ শস্ত্র সাহসের চিহ্ন, শস্ত্র উপাস্য। কিছুদিন পরে আসবে শারদীয়া দুর্গা পূজা, দুর্গা দেবী বিগ্রহে যখন মূর্তি চক্ষুদানের পর যখন পূজা শুরু হবে, প্রথমে হবে শস্ত্র পূজা। এবং যারা আজকে ভীম আর্মি, মিম আর্মি বলে বলেন যে না ওটা তো বর্ণ হিন্দুদের পূজা, তারা জেনে রাখুন সেই জায়গায় মহিষাসুরের পূজা হবে, মহিষাসুরের অস্ত্রের পূজা হবে। কারণ যিনি বীর, আমাদের ধর্মশাস্ত্রে যিনি বীর, তাকে বারংবার তাকে বন্দনা করা হয়েছে। সেই জন্য বলা হয়েছে ক্লেম্বাং মাস মাতম পার্থ দৈত তজুপপদ্ধতে ক্ষুদ্রাঙ্গ দল বল্লম তত্তিষ্ঠ পরন্তবা। শ্রীমদ ভাগবত গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি ক্লীব নাও, ক্লীবত্ব ত্যাগ করো। এই ক্লীবত্ব তোমার সাজে না, সমস্ত পরিহার করে যুদ্ধার্থিত হও।
যারা আজকে বহু আশ্রমে যান, মন্দিরে যান, তখন শ্রীমদ ভাগবত গীতা পড়েন, প্রত্যেক অধ্যায় শেষে গিয়ে বলেন ইতি সহস্রাং সংহিতায় বৈশাখিকং শ্রীষ্ঠ পর্বণি শ্রীমদ ভাগবত গীতা শুভম বা বিদ্যাং যোগ হস্তে কৃষ্ণ যোগ সংবাদে অধ্যায়া। কখনো মনে করার চেষ্টা করা যুদ্ধ গ্রন্থ। The war doctrine, where Krishna is trying to convince the prince to do his duty, এই কর্তব্য পালনটা হয় ধর্ম। বাঙালি হিন্দু তার ধর্মচ্যুত হয়েছে। আপনি কতবার মন্দিরে গেলেন, কতবার পুজো দিলেন, কতবার মাকে সোনার নদ দিলেন, কতবার সেখানে প্রসাদ খেলেন, আপনি কিছু এসে যায় না। প্রশ্ন হচ্ছে আপনি কর্তব্য করেছেন কিনা। হিন্দু শাস্ত্রে বলা হয় ধর্মই হলো কর্তব্য, কর্তব্য মেন। বলা হয় রাজধর্ম, প্রজা ধর্ম, পুত্র ধর্ম, কন্যা ধর্ম, পিতা ধর্ম, মাতৃ ধর্ম। সে ধর্মটাকে আমরা পর্যন্ত নষ্ট করেছি আমার আচরণে। কেউ কোথাও বলেনি কখনো যে কে বাড়াচ্ছে শ্রেষ্ঠ। ঋগ্বেদে কি বলা হচ্ছে, বিরাট পুরুষ কি বলছেন নাসিক সূক্তার মধ্যে, ব্রাহ্মণস্ত মুখ আসিতে বাহু রাজন্য ক্রিয়তে উরুতদর্শজন বৈশ্যপদ বংশূদ্র জায়তে। ব্রাহ্মণের উৎপত্তি বিরাট পুরুষের মুখ থেকে, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পদ থেকে শূদ্র। কিন্তু কোথাও বলা নেই কিন্তু ব্রাহ্মণ শূদ্র হচ্ছে শ্রেষ্ঠ বা শূদ্র ব্রাহ্মণ হচ্ছে নিকৃষ্ট। নইলে যে মহিদাস ঋষি, যে মহিদাস পূর্ব জীবনে উঁচু ছিল তিনি ঐতর হতেন না, এবং ঐতর ব্রাহ্মণ না পড়লে কেউ কখনো ব্রাহ্মণ হয়ে উপনয়নে পরে ব্রাহ্মণ হতে পারে না। সেটা কিন্তু সে শূদ্র মহিদাসের লেখা। সমস্ত ভ্রান্তিকে দূরে সরিয়ে নিজেকে শুধু পড়াশুনো না, এক্সিকিউট করুন। যা জানলেন, যা বুঝলেন তাকে এক্সিকিউট করুন। আপনার এলাকায় আগের বাঙালির মতো গ্রন্থাগার আন্দোলন গড়ে তুলুন, ব্যায়ামাগার আন্দোলন গড়ে তুলুন। জাতি থেকে একমাত্র মিলিটারি প্রবেশের জন্যে 1940-তে যখন নাজিরা প্রত্যেক জায়গায় আক্রমণ করছে, ফ্রান্স পড়ে গেল, পোল্যান্ড পড়ে গেল, প্রত্যেক জায়গায় রেজিস্ট্যান্স চলছে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 1943 সিজ অফ মস্কো। মস্কো দখল করতে গিয়ে 1,40,000 লোকের প্রাণ দিয়েছিল। 80,000 রাশিয়ান সৈন্য, বাকি 60,000 জার্মানস। ব্যাটল অফ বার্লিন 1945 যখন রাশিয়ান দখল করতে এসেছে, 60,000 সৈন্য প্রাণ গেছে 4 দিনের মধ্যে, আর বাকি কয়েকদিনের মধ্যে 80,000 জার্মানসের প্রাণ গেছে। কিন্তু আজও তখন ইউটিউবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ভিডিওসগুলো দেখা যায়, তখন দেখা যায় যে জার্মানি রাশিয়ানের প্রতি, জার্মানের প্রতি কি পারস্পরিক শ্রদ্ধা। কারণ এই দুজনে লড়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তাকে বিক্রি বিক্রি চিকড়ে ছিল, আর টাকা ছিল না। ব্রিটিশ লড়লই না, ফ্রেঞ্চ তো আগেই হেরে গেল, লড়েছে তিনি বাঘের বাচ্চা। তো সেই জার্মানি আবার ফিরে এসেছে। সেটা বলা হয় যে ফুটবলের দুনিয়াতে জার্মানদের শেষ মিনিট পর্যন্ত বিশ্বাস করা যায় না, তার শেষ মুহূর্তে 3 গোল দিতে পারে। যে অবস্থাটাকে জার্মান রেখেছিল সে অবস্থাকে আমরা উঠতে পারলাম না। কারণ আমাদের রেজিমেন্টেশন নেই, আমাদের কনস্ক্রিপশন নেই, আমরা মিলিটারি পাওয়ারকে বুঝিনি। আমরা দূর থেকে প্রণাম করতে শিখেছি, সেটাকে আত্মস্থ করতে শিখেনি। আমরা রিভলভারের গুরুত্বই বুঝিনি, আমরা তলোয়ারের গুরুত্বই বুঝিনি। আমরা ভয় পেয়েছি কখন হাত টানে কেটে যায়, কখন আমাকে ডেটল লাগাতে হবে। কিন্তু মা গলা যখন কাটবে তখন তো ডেটল দেওয়ার জন্য আমি থাকবো না, ডেটলটা কেউ দেবে না। আজকে হাত কাটছে বলে আমি ভয় পাচ্ছি, কার থেকে গলা কাটবে। যুগের পর যুগ তো ঘটেছে, বাড়ির দরজা বন্ধ করে বসে রয়েছে বাবা মা, মেয়ে ছেলেরা। দরজা লাঠি মেরে বাবা মাকে মেরে নিয়ে গেছে, মাকে ধর্ষণ করেছে, বোনকে ধর্ষণ করেছে, বোনকে বাবাকে ছেলেকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তাহলে উচিত সদর দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে প্রতিহত করা। কি করে প্রতিহত করবে? আপনি জানি না চালাতে কিছু, আপনি তুলতেই পারি না, আমাদের নদীর হাত। এইগুলোকে দূর করার জন্যই বারংবার আজ মতো এরকম দিবসগুলোকে আমরা পালন করি। আজ থেকে 10 দিন পরে 26শে আগস্ট। তা আমাকে একজন বলেছিলেন, দাদা 10 দিন পরে তাকে এগিয়ে নিয়ে আসছেন কারণ 10 দিন পরে ভাই কেউ আসবে না, কেউ আসে না। 26শে আগস্টে সন্ধ্যাবেলা আমি আসি, ভাইপুরা 2-3 জন আসেন চেনা পরিচিত, চা খেয়ে সিগারেট খেয়ে বাড়ি চলে যায়। অবশ্যই আগে মালা নিবেদন করা হয়, প্রণাম করে যায়, কেউ আসে না। লোকের চট্টগ্রাম ভেঙে যায় না। ভারতবর্ষ জানে ট্রেন রবারি মানে কাকরি, তার আগে রডাউন্স হয়ে গেছে, তা সারা বিশ্বে কাঁপিয়ে দিয়েছিল।
এমএন রায় যখন 1918-এ সোভিয়েত ইউনিয়নে গেছিলেন, লেনিন প্রথম প্রশ্ন করেছিল যে হাউ ডিড ইট হ্যাপেন, তো হলো কি করে? তো অকল্পনীয়, ওটা রাশিয়ান ব্যবসায়ীরা কল্পনা করতে হবে, যেটা কলকাতা করে দেখিয়েছিল বাঙালিরা। অর্থাৎ আমাদের দম ছিল, দমটাকে ফিরিয়ে আনতে হবে, আমাদের হাঁপালে চলবে না, আমাদের দৌড়তে হবে, আমাদের জিততে হবে, আমাদের লড়তে হবে, আমাদের হারাতে হবে, আমাদের সর্বশ্রেষ্ঠ হতে হবে। এই বলে আজকে আমরা বক্তব্য শেষ করছি। আবার আপনাদের সঙ্গে সারা বছর ধরে আলোচনা করব, বিভিন্ন অভিযানে পরিচালনা করব, বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করব। আত্মহত্যা সমিতিও ঘুরে দাঁড়াচ্ছে, বেঙ্গল ভলেন্টিয়ার্স উঠে দাঁড়াচ্ছে। আমরা হারবো না, উই উইল কাম ব্যাক এন্ড উইথ আ বোল্ড অ্যাটিটিউড উই উইল উইন দিস হিস্ট্রি। আমরা যুদ্ধে জিতবই। নমস্কার, বন্দে মাতরম। বন্দে মাতরম।